জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে প্রথমত অনেক ধন্যবাদ এই আমাদের সেমিনারটাতে ইনভলভ হওয়ার জন্য। আপনাদেরকে রেজিস্ট্রেশন লিংক দেয়া হয়েছিল, সেটাতে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন। দেন মিটিং লিংক দেয়া হয়েছিল। তো আপনারা আই উড রিকোয়েস্ট এভরিওয়ান যে আপনাদের জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তো আই উড রিকোয়েস্ট এভরিওয়ান আপনাদের নেটওয়ার্কের ভেতরে যারা আছেন পরিচিত সবার সাথে এই সেমিনারের ইনফরমেশন গুলো শেয়ার করে দেবেন। আর আমাদের হেক্সিজেন একাডেমির
দিক থেকে এই কোর্সটি যেটা আমরা লঞ্চ করতে যাচ্ছি আগামী 20 জুলাই, এটি একটি অনুকরণীয় প্রথম রেড টিমিং বেসড একটি কোর্স হতে যাচ্ছে। এটা বিগিনার টু ইন্টারমিডিয়েট আচ্ছা, আমি কি কথা শোনা যাচ্ছে না? আরো লাউড হতে হবে? না না, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তো আমাদের কোর্সের মেইন থিমই হচ্ছে রেড টিমিং। তো এটা একটু অ্যাডভান্স লেভেল টপিক, বাট কোর্সের শুরুতে ইন্ট্রোডাক্টরি যে নলেজগুলো থাকে সেগুলো অবশ্যই আমরা দিয়ে প্রিপেয়ার করে নেব। তো আপনাদেরকে সবার আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে এই সেমিনার থেকে আপনারা এমন কিছু ফাউন্ডেশনাল নলেজ গেইন করবেন যেটা আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্ট প্লাস কেরিয়ার ডেভেলপমেন্ট সব দিক থেকে অনেক হেল্প হবে। আর দিনকে দিন সাইবার সিকিউরিটির এই জব মার্কেটটা অনেক বেশি ইভলভ হচ্ছে। এখানে অনেক বেশি স্কিলড মানুষজন চাচ্ছে কোম্পানিগুলো। তো স্কিলড হওয়ার জন্য আমাদের কোর্সের মডিউলগুলো আপনারা একটু দেখে নেবেন যে কোর্সের মডিউলগুলো কতটুকু ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করে আমরা বানিয়েছি। তো আপনাদের জন্যই এত কিছু। তো আমি সাজিদ আহমেদ খান, আমাদের ইনস্ট্রাক্টর, ওনাকে আমি রিকোয়েস্ট করব প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কি অডিবল আপনাদের সবার কাছে? জি জি জি। আচ্ছা, আজকে আমাদের মূলত সেমিনারের যে অবজেক্টিভস গুলো আছে এগুলোতে যাওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা সাইবার সিকিউরিটি ওয়ার্ডটা সম্পর্কে কে কতটুকু পরিচিত। তো এই জিনিসটা জানার জন্য আমি একটু নেক্সট স্লাইডটাতে যাবেন না? হ্যাঁ, আমি একটু নেক্সট স্লাইডটা থেকে এখানে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা সাইবার সিকিউরিটি ওয়ার্ডটা সম্পর্কে কে কতটুকু পরিচিত। এখানে কোনো রং অ্যান্সার নাই। আপনি হতে পারে একেবারেই নিউ, আবার হতে পারে আপনি অনেক কিছু জানেন বা প্র্যাকটিস করতেছেন সাইবার সিকিউরিটি রিলেটেড থিংসগুলা। তো আপনারা কাইন্ডলি একটু এই স্লাইডের এই অপশনসগুলো একটু পড়বেন যে আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে কতটুকু জানেন। যেটা আপনার মনে হয় সেটা আপনি নাম্বারিংটা চ্যাট বক্সে একটু লিখে ফেলবেন কাইন্ডলি। আচ্ছা, যারা যারা বলতেছেন ভেরি ফ্যামিলিয়ার, আপনারা কোথায় কে কে কি কি কাজ করছেন সাইবার সিকিউরিটি নিয়ে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আরাফাত শাখাওয়াত, আরাফাত হোসেন ইফাত, আচ্ছা বুঝতে পারছি। আপনি সার্টিফাইড গুগল থেকে সাইবার সিকিউরিটি সার্টিফিকেশনটা কমপ্লিট করছেন, গ্রেট। মানুষজন যারা আছে তারা একেবারেই বিগিনার, তো আমি ধরে নিচ্ছি যে আমাকে সেমিনারটাকে ওইভাবেই শুরু করতে হবে। আমি ধরে নিচ্ছি কেউ এখানে নন টেকনিক্যাল থাকতে পারে, টেকনিক্যাল থাকতে পারে। তো এখন আমি যদি একদম বেসিক থেকে শুরু করি, নেক্সট স্লাইড, একদম বেসিক একটা কোশ্চেন করি আপনাদেরকে যে সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনারা কি জানতে চাচ্ছেন। সাইবার সিকিউরিটি ওয়ার্ডটার মানেটা কি আসলে? সাইবার সিকিউরিটি বলতে আপনারা কে কি বোঝেন? আপনারা একজন একজন করে চাইলে কেউ ইনবক্সে আমাকে লিখতে পারেন, অথবা কেউ মাইক অন করে আমার সাথে কথা বলতে পারেন যে সাইবার সিকিউরিটি জিনিসটা আসলে কি। আচ্ছা, আমি যদি আমার এন্ড থেকে বলি যে সাইবার সিকিউরিটিটা মূলত আসলে কি, সাইবার সিকিউরিটি হচ্ছে একটা প্র্যাকটিস। এটা কিসের প্র্যাকটিস? এটা হচ্ছে আপনার ডিজিটাল যে এনভায়রনমেন্টটা বা সাইবার স্পেস যেটা আছে সেটাকে সিকিউর করার প্র্যাকটিস। এক্স্যাক্টলি, আরাফাত শাখাওয়াত একটা ভালো একটা কমেন্ট করছেন। তো এই প্র্যাকটিসটার মধ্যে আমরা আসলে মূলত কি কি জিনিস প্র্যাকটিস করে থাকি? আমরা সাইবার সিকিউরিটি স্পেসে যে আইটি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, যেমন সিস্টেম, সার্ভার, ওয়েবসাইট, ক্লাউড, আইওটি, এই রিলেটেড থিংগুলোকে আমরা সিকিউর করার চেষ্টা করি। এখন এই সাইবার সিকিউরিটি ফিল্ডটা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা অনেক বড় একটা পিলার। এই পিলারটার
অনেকগুলো সাবডোমেইন আছে। অনেকগুলো সাবডোমেইনের মধ্যে মূলত যে দুইটা সাবডোমেইন নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ডিফেন্সিভ সিকিউরিটি আর একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি। এখানে মেবি স্লাইডে একটা জিনিস ভুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই জায়গায় ডিফেন্সিভ সিকিউরিটি দেওয়া, একটা হবে অফেন্সিভ সিকিউরিটি, একটা হবে ডিফেন্সিভ সিকিউরিটি। এখন এই ডিফেন্সিভ সিকিউরিটি আর অফেন্সিভ সিকিউরিটি এই জিনিসগুলা যে সাইবার সিকিউরিটির মূল সাবডোমেইন, আপনারা যদি একটু গুগলে বা চ্যাট জিপিটি বা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনারা যদি একটু সার্চ করে থাকেন তাহলে আপনারা দেখবেন আর অনেকগুলো সাবডোমেইন সেখানে তারা উল্লেখ করবে, যেমন অ্যাপ্লিকেশন সিকিউরিটিকে আলাদাভাবে দেখবে, নেটওয়ার্ক সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি সবগুলোকে তারা আলাদা আলাদাভাবে দেখবে। বাট আমরা যদি একদম মেইন জিনিসটা থেকে দুইটা ভাগে ভাগ করে আমরা যদি কল্পনা করি তাহলে এটা আপনাদের জন্য বুঝতে একদম ইজি হবে। ডিফেন্সিভ যে সিকিউরিটিটা সেটা মূলত সাইবার স্পেসে কোথায় কি হচ্ছে, কোথায় কে কি কনভারসেশন করতেছে, কেউ কি ডাটা প্যাকেটগুলো কিভাবে আসছে যাচ্ছে, এখানে কি ম্যালিশিয়াস কোনো প্যাকেট ইনজেক্ট করা হচ্ছে নাকি, এই জিনিসগুলো দেখা। মূলত এখানে ফায়ারওয়াল থাকে, এখানে সিম সক আপনারা যদি শুনে থাকেন, এই জিনিসগুলো নিয়ে কাজ হয়ে থাকে। আর অফেন্সিভ সিকিউরিটির ব্যাপারটা মূলত ডিফেন্ড না, ডিফেন্সিভ সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে ওরা প্রোটেক্ট কিভাবে করবে, মনিটর কিভাবে করবে, এই জিনিসগুলো দেখে। আর অফেন্সিভ সিকিউরিটি মূলত টোটালটাই হচ্ছে অ্যাটাকিং পারপাসে, যে একটা রিয়েল সিমুলেশন তৈরি করা হবে যে একটা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাটাকার বা হ্যাকার কিভাবে একটা সিস্টেমে অ্যাক্সেস নেয়, ওই জিনিসগুলাই এই অফেন্সিভ সিকিউরিটির যে পার্সনগুলো আছে তারা এই জিনিসগুলোকে সেম সিমুলেট করার চেষ্টা করবে এবং ওইখান থেকে সলিউশনটা প্রোভাইড করবে। এখন যদি আমি অফেন্সিভ সিকিউরিটির কিছু জব রোলের ব্যাপার আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যেমন একটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, একটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, একটা হচ্ছে রেড টিমিং। এই তিনটা কিন্তু জব রোল, অফেন্সিভ সিকিউরিটি নিয়ে যারা কাজ করতেছে তাদের এই তিনটা হচ্ছে মূল জব রোলগুলোর মধ্যে এই তিনটা পড়বে। আর এগুলোর মধ্যে ইথিক্যাল হ্যাকার যে আছে তার কাজটা মূলত কি? ইথিক্যাল হ্যাকারের কাজ মূলত হচ্ছে একটা ওয়েবসাইটে স্ক্যান করে তার ভালনারেবিলিটি গুলো বার করা, সে শুধুমাত্র ভালনারেবিলিটি খুঁজে বার করবে, তার কাজ কিন্তু এক্সপ্লয়েট করা না। বাট কখনো কখনো দেখা যায় ইথিক্যাল হ্যাকারকেও এক্সপ্লয়েট করতে হয়। এক্সপ্লয়েট করা মানে ওই ভালনারেবিলিটির সুযোগটাকে কাজে লাগিয়ে সিস্টেমটাতে প্রবেশ করা, এটার মানে হচ্ছে এক্সপ্লয়েট করা। তো এখন ইথিক্যাল হ্যাকার মেইনলি এক্সপ্লয়েট করে না, সে মূলত ভালনারেবিলিটি গুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করে এবং ফাইন্ড আউট করে তার পরবর্তী যে ডিপার্টমেন্টে যে অন্য যে জব রোলগুলো যারা আছে তাদের কাছে এই জিনিসটা প্রোভাইড করে যে আমি এই ভালনারেবিলিটি গুলো খুঁজে বার করছি। পরবর্তী কাজ হচ্ছে পেনিট্রেশন টেস্টারের। এখন এই পেনিট্রেশন টেস্টার কি করবে? পেনিট্রেশন টেস্টার ইথিক্যাল হ্যাকার থেকে যে রিপোর্টটা পেলো যে এই জায়গায় এই ভালনারেবিলিটি বা দুর্বলতাগুলো আছে, এটা খুবই রিস্কি, এটাকে প্রমাণ করা বা প্রুফ করা কিভাবে সে করবে? সে এখন এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। এখন এই পেনিট্রেশন টেস্টার যে এক্সপ্লয়েট করবে সেটা কিন্তু সে রিয়েল এনভায়রনমেন্টে করবে না, মূলত তারা এটা করে কি একটা ল্যাব এনভায়রনমেন্টের উপরে বা একটা লিমিটেড রিসোর্সের উপরে এই টাস্কটাকে পারফর্ম করে থাকে। তারপরে এটার একটা রিপোর্ট জেনারেট করবে যে কিভাবে ভালনারেবিলিটি পাওয়া গেল, কোথায় পাওয়া গেল, কোনটার রিস্ক কতটুকু, কোনটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে আমার বিজনেসের উপরে বা পার্সোনাল লাইফের উপরে, তার এটার সলিউশন কি হতে পারে, এটাকে কিভাবে আমি এক্সপ্লয়েট করলাম, এই সমস্ত জিনিস একটা রিপোর্ট আকারে সাজাবে এবং এটা ক্লায়েন্টকে প্রোভাইড করবে। এটা হচ্ছে পেনিট্রেশন টেস্টারের কাজ। আর তার থেকেও যদি অ্যাডভান্স মেম্বারদের কথা আমি বলি, তারা হচ্ছে রেড টিমার। রেড টিমাররা মূলত করে কি, তারা ফুল আইটি ইনফ্রাস্ট্রাকচারের উপরই একটা টেস্ট চালাবে এবং তাদের মেইন কাজ হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটির যে মানুষগুলো আছে তারা কি ঠিকভাবে ডিফেন্সিভ মেকানিজম গুলাকে ইমপ্লিমেন্ট করতে পারছে নাকি পারে নাই, এই জিনিসটাকে চেক করা। আমরা কি বুঝতে পারতেছি সবাই? আমাকে একটু কমেন্টে জানাবেন। গ্রেট। আচ্ছা, এখন যদি আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, একটা রিয়েল লাইফে একটা রিয়েল এক্সাম্পল যে রিয়েল ওয়ার্ল্ডে কিরকম হতে পারে ইথিক্যাল হ্যাকারের কাজ, পেনিট্রেশন টেস্টারের কাজ এবং রেড টিমারের কাজ। এই কাজটা করার জন্য আমরা যদি কল্পনা করি যে সাপোজ ধরেন একটা ব্যাংক তার ওয়েবসাইট যেটা আছে লগ ইন পোর্টাল বা ওয়েবসাইট, ধরেন ব্যাংকের ওয়েবসাইট যেখানে টাকা মানুষ লেনদেন করবে অনলাইনের থ্রুতে, সেই জিনিসটাকে চেক করার জন্য একটা থার্ড পার্টি বা রেড টিমারদের কাছে আসলো এবং জানালো যে আপনারা কি কাইন্ডলি আমার এটা একটু চেক করবেন যে আমার ব্যাংকিং ওয়েবসাইটের ট্রানজাকশনে বা কোথাও কোনো প্রবলেম আছে নাকি আমার ব্যাংকিং ওয়েবসাইটটাতে মেইনলি। তখন কি হয়, তখন ইথিক্যাল হ্যাকার করবে কি, তার প্রথম কাজ কি ভালনারেবিলিটি খুঁজে বার করা। সে তখন ফুল ওয়েবসাইটটাকে স্ক্যান করবে,
স্ক্যান করার পরে সে খুঁজে বার করলো যে হ্যাঁ এখানটাতে প্রবলেম আছে। এই ওয়েবসাইটটার প্রবলেম কোথায়? এই ওয়েবসাইটটার প্রবলেম হচ্ছে যে এখানে যে লগ ইন পোর্টালটা আছে, এই লগ ইন পোর্টালটা আউটডেটেড একটা সফটওয়্যার ব্যবহার করে, এবং এই লগ ইন পোর্টালটা অ্যালাউ করে আপনার একেবারে বেসিক কিছু পাসওয়ার্ডের পলিসি, যেটা একেবারে সিকিউর না। যেমন যখন মানুষ এই ব্যাংকিং পোর্টালের যে অ্যাকচুয়াল ইউজার যারা আছে, তারা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলটাকে ক্রিয়েট করে, তারা একদম নর্মাল বেসিক পাসওয়ার্ডগুলোকে ইউজ করতে পারে, যেমন ABCD 1 2 3 4 এই জিনিসগুলা। ওইখানটাতে না আছে কোনো আপনার সিম্বল ইউজ করার প্যাটার্ন পলিসি, না আছে কোনো টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেথড, এই টাইপের কিছু জিনিস। তো ইথিক্যাল হ্যাকার মূলত এই জিনিসটাকে ফাইন্ড আউট করলো যে তার ব্যাংকিং ওয়েবসাইটটাতে লগ ইন পোর্টালটাতে ঝামেলা আছে, সেটা হচ্ছে সফটওয়্যারটা আউটডেটেড এবং পাসওয়ার্ড পলিসিটা খুবই উইক। সে করবে কি, এই রিপোর্টটাকে পেন টেস্টারের কাছে পাঠাবে। পেন টেস্টার এখন কাজটা কি করবে? পেন টেস্টার কাছে আসলে হচ্ছে ভালনারেবিলিটি কোথায় আছে। আচ্ছা, পেন টেস্টার এখন করবে কি, আমি বলছি কিন্তু যে পেন টেস্টাররা রিয়েল এনভায়রনমেন্টে কাজ করবে না। পেন টেস্টার করবে কি, সে এখন এই লগ ইন পোর্টালে যে পাসওয়ার্ড পলিসিগত যে উইক, যে পাসওয়ার্ডের যে উইক পলিসির ব্যাপারটা আছে, ভালনারেবিলিটি, এটাকে সে এখন প্রুফ করার চেষ্টা করবে। সে করবে কি, একটা টেস্ট একটা অ্যাকাউন্ট বা একটা ডেমো একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে। এই ডেমো অ্যাকাউন্টটা হতে পারে পেন টেস্টার নিজে ক্রিয়েট করবে, অথবা হতে পারে যে ব্যাংকের যার সাথে তার কমিউনিকেশন হয়েছে কাজটা করে দেওয়ার জন্য, তাদের কাছ থেকে এই পারমিশনটাকে নিবে যে আমাকে আপনি একটা অ্যাকাউন্ট দেন, যেটা একটা ডেমো অ্যাকাউন্ট হবে, যেটার উপর আমি টেস্ট পারফর্ম করব। ব্যাংক তাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ধরেন ডেমো অ্যাকাউন্টের ইউজার নাম হচ্ছে ডেমো, পাসওয়ার্ড হচ্ছে ডেমো 1 2 3 4। এখন পেন টেস্টার করবে কি, এই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবে এবং এসকিউএল ইনজেকশন পারফর্ম করবে। এসকিউএল ইনজেকশন মানে কি, আমরা কি জানি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো ক্লাসে আরো ডিটেইলে শেখানো হবে। এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক আগের একটা আপনার অ্যাটাক মেথড, যেটা এখন পর্যন্ত পপুলার এবং ইন ফিউচার এটা পপুলার থাকবে। আর এটা খুবই মারাত্মক একটা ভয়ঙ্কর একটা অ্যাটাক, যেটার থ্রুতে যে কেউ একটা ডেটাবেজ, একটা ওয়েবসাইট কোন সার্ভার স্টোর করা আছে, ওই সার্ভারের ডেটাবেজে কারা কোন কোন ইউজার আছে, কে কে আছে, কোন ইউজারের পাসওয়ার্ড কি, সব ডেটার ক্রিডেনশিয়াল কিন্তু বার করতে পারবে। তো পেন টেস্টার করবে কি, এই এসকিউএল ইনজেকশনটা পারফর্ম করবে, পারফর্ম করে প্রুফ করে দেখাবে যে এই ওয়েবসাইটের লগ ইন পোর্টালে আমি এসকিউএল ইনজেকশন পারফর্ম করলাম, এবং পারফর্ম করার পরে আমি এখান থেকে আদার্স ইউজারদের লগ ইন ক্রিডেনশিয়ালকে আমি বার করতে পারছি। আমরা কি ক্লিয়ার যে ইথিক্যাল হ্যাকার এবং পেন টেস্টারের কাজ কি? হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি এখন এই সেম এক্সাম্পলটাই রেড টিমাররা এখন আসলে কি করবে এই জিনিসটাতে যাব। রেড টিমাররা মূলত এখন করবে কি, যে ব্যাংক আমাকে এই কাজটা দিল, আমি করবো কি, আমি একজন রেড টিমারের কাজ করি, আমাকে ব্যাংক এই কাজটা দিচ্ছে যে আপনি এখন টেস্ট করবেন। আমার কাছে রিপোর্ট আসছে কার? পেন টেস্টারের রিপোর্ট আসছে আমার কাছে ইথিক্যাল হ্যাকারের রিপোর্ট আসছে, যেখানে ভালনারেবিলিটি ছিল। এটার থ্রুতে আমি এসকিউএল ইনজেকশন পারফর্ম করার ফলে আমি আদার্স ইউজারদের লগ ইন ক্রিডেনশিয়াল বার করতে পারছি। এখন এই রেড টিমার করবে কি, সে একটা ফিশিং ইমেইল জেনারেট করবে। ফিশিং ইমেইলটা কিরকম হতে পারে? ফিশিং ইমেইলটা হতে পারে এরকম যে সে একটা মেইল জেনারেট করলো, একটা ফেক মেইল, সেখানটাতে লিখে রাখলো যে আজকে আপনারা যারা এই ব্যাংকের এমপ্লয়ি, তাদের প্রত্যেককে এই মাসে 10,000 টাকা করে বোনাস দেওয়া হয়েছে। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে আপনাদের এই লগ ইন পোর্টালে লগ ইন করেন এবং ওইটাকে ক্লেম করেন, তাহলেই কেবল আপনারা ওই বোনাসটাকে উইথড্র করতে পারবেন। সিম্পল একটা মেইল। এই জিনিসটাকে একটু সুন্দরভাবে গুছায় লিখবে, তারপর একটা লিঙ্ক জেনারেট করবে, যে ওদের দেখতে একই রকম হবে। ওদের যে অ্যাকচুয়াল যে এমপ্লয়িরা আছে ব্যাংকের, প্রত্যেকে যখন তাদের লগ ইন পোর্টালে লগ ইন করে, ওই লিঙ্কটা বা ইউআরএলটা দেখতে যেরকম হয়, রেড টিমার ঠিক সেম ওই রকমই একটা লিঙ্ক জেনারেট করে তাদের কাছে পাঠাবে, বাট ওইটা হবে ফেক মেইল। তারপর এটা কি করবে কি, সকল ব্যাংকের এমপ্লয়ীদের কাছে এটা ফরওয়ার্ড করবে। এখন ব্যাংকের এমপ্লয়িরা যখন ওই মেসেজটা পাবে, প্রত্যেকে হয়তোবা খুশি হয়ে যাবে যে আচ্ছা, আমাদের ব্যাংকের বস বা ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে একটা বোনাস আসছে, বা তারা হয়তো ওই ব্যাপারটা সম্পর্কে সচেতন না, ফিশিং মেইল সম্পর্কে। তারা অনেকে এটাতে ক্লিক করবে এবং তাদের লগ ইন ক্রিডেনশিয়াল অ্যাকচুয়াল ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, যে ওই বোনাসটাকে ক্লেম করা যায় নাকি। তারা যখন লগ ইন করবে, সাথে সাথে রেড টিমার করবে কি, ওই লগ ইন ক্রিডেনশিয়ালটা ক্যাপচার করবে, ইউজার নাম, অ্যাকচুয়াল ইউজার নাম এবং অ্যাকচুয়াল যে পাসওয়ার্ডটা আছে প্রত্যেকটা ব্যাংকের এমপ্লয়ের, ওই জিনিসগুলা রেড টিমাররা কালেক্ট করবে। এখন রেড টিমার এটা কালেক্ট করার পরে কি করবে, রেড টিমার এই জিনিসটা যখন কালেক্ট করে ফেললো, তখন সে করবে কি, যে কোনো একটা ইউজার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে
সে কিন্তু ওইখানটাতে সে যে লগ ইন করলো এটাতে একটা অ্যাক্টিভিটিস লগ থাকবে যে সে যে এই অ্যাকাউন্ট দিয়ে এই টাইমের মধ্যে এই ডিভাইস থেকে লগ ইন করছে, সে করবে কি তখন তার ওই লকটাকে ক্লিয়ার করে ফেলবে, মানে ডেটাটাকে রিমুভ করে ফেলবে। পাশাপাশি সে একটা ব্যাকডোর ওইখানটাতে আপলোড করে দিবে। ব্যাকডোরটা কি হবে, যে ধরেন আমি রাসেল নামক একটা ব্যাংকের এমপ্লয়ের অ্যাকচুয়াল ক্রিডেন্সিয়াল দিয়ে আমি লগ ইন করতে পারছি তার অ্যাকচুয়াল অ্যাকাউন্টে। এখন সে ঢোকার পরে করবে কি, রাসেলের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ভিতরে একটা ব্যাকডোর আপলোড করবে এবং রাসেলের লকটাকে ক্লিয়ার করে ফেলবে। এটাতে কি হবে, পরবর্তীতে রাসেল যদি বুঝতেও পারে যাচ্ছে এটা তো মনে একটা ফেক মেইল, আমি তো ভুলে ঢুকে গেছি, এখানে তো কোনো বোনাস টোনাস নাই, আমি আমার হয়তো বা কেউ আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিছে, আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলি। সে যদি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলেও রেড টিমার যখন ওই ব্যাকডোরটাকে আপলোড করে ফেলবে পাসওয়ার্ড চেঞ্জ করার আগে, রেড টিমার কিন্তু পরবর্তীতে ওই ব্যাকডোরের থ্রুতে তার অ্যাক্সেসটাকে অলওয়েজ মেইনটেইন রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত ওই সিস্টেমে তার ব্যাকডোরটা আপডেট থাকবে। এই ব্যাকডোরের থ্রুতে সে কিন্তু বিভিন্ন ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারে। ম্যালওয়্যার ইনজেক্ট করার পরে সে আপনার প্রিভিলেজ এসকেলেশনের পার্টটাকে কমপ্লিট করতে পারে। প্রিভিলেজ এসকেলেশন বলতে যে রেড টিমার কিন্তু লগ ইন করছিল রাসেলের অ্যাকাউন্টে, তো সে এমন কিছু এক্সপ্লয়েট বা এমন কিছু মেকানিজমের থ্রুতে সে কিন্তু রাসেল থেকে সে অ্যাডমিনিস্ট্রেটিভ বা মোর পাওয়ারফুল যে ইউজার আছে ওই সিস্টেমে সেটাতে লগ ইন করতে পারবে। আমরা কি ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? এটাকে কি বলে ভাইয়া, প্রিভিলেজ এসকেলেশন? হ্যাঁ, প্রিভিলেজ এসকেলেশন বলতে পারেন অথবা স্কেলেটিং প্রিভিলাইজেশন, এই দুইটাই বলতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো যদি এখন এই স্লাইডের এই টপিকগুলো সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাকে কোশ্চেন করেন, না হলে আমি নেক্সট স্লাইডটাতে আগাবো। হ্যাঁ শিওর। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডটাতে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডটাতে যাওয়ার আগে আমাকে একটু কেউ একজন বলেন তো, যারা যারা একদম বেসিক, যারা শুরুতে এখানে কমেন্ট করছিলেন যে আপনারা সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছুই জানেন না, এখন আমাকে একটু বলেন তো যে সাইবার সিকিউরিটি জিনিসটা আসলে কি। জাস্ট একটা শর্ট রিক্যাপ, প্রিভিয়াস স্লাইডগুলোর একটা শর্ট রিক্যাপ আমি চাচ্ছি যে সাইবার সিকিউরিটি আসলে কি। আচ্ছা, আমি যদি আবার আপনাদেরকে ইন শর্টে বলি যে সাইবার সিকিউরিটির মানে হচ্ছে প্রোটেক্ট করা। কাকে প্রোটেক্ট করবেন আপনি? সিস্টেম, নেটওয়ার্ক, ডেটাকে প্রোটেক্ট করবেন। কাদের কাছ থেকে? অ্যাটাকার, হ্যাকার বা ইন্ট্রুডারের কাছ থেকে। আর সাইবার সিকিউরিটির অনেকগুলো সাবডোমেইন আছে, এগুলোর মধ্যে মেইন যে সাবডোমেইনগুলো আমি বলছিলাম সেটা ছিল একটা কি ডিফেন্সিভ সিকিউরিটি, একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি। যারা ডিফেন্সিভ সিকিউরিটিতে কাজ করে তাদেরকে আপনি ব্লু টিমারও বলতে পারেন, আর যারা অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করে তাদেরকে আপনি রেড টিমারও বলতে পারেন। এখন আসি যে সাইবার সিকিউরিটিটা অথবা রেড টিমিং যে ব্যাপারটা, এই জিনিসগুলা কেন 2025 সালে এসে ম্যাটার করে এবং 2025-এর পরবর্তী সময়েও এই জিনিসটা খুব ভালোভাবে ম্যাটার করে। এই জিনিসটা কেউ কি আমাকে বলতে পারবেন যে কেন এটা ইম্পর্টেন্ট, সাইবার সিকিউরিটি কেন ইম্পর্টেন্ট বা কোথায় ইম্পর্টেন্ট, কি কারণে আমাদের দরকার সাইবার সিকিউরিটি? আমি তো ভাই কোনো অফিসে জব করি না, আমি পড়ালেখাও করি না, কিছুই করি না, আমি ঘুরে ফিরে খাই, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, তাহলে সাইবার সিকিউরিটি আমার কোথায় ইম্পর্টেন্ট, কেন কাজে আসবে আমার, কি বলতে পারবেন? আচ্ছা, একদম সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, যে বর্তমান যুগে আমরা ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারি না। তো আমাদের সবাইকে কিন্তু লাইভে আসতে হয়। লাইভ বলতে আমি ফেসবুকে থাকতে পারি, আমি ইউটিউবে থাকতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। আমি চ্যাটিং পারপাসে থাকতে পারি, চ্যাট করার জন্য, মানুষের সাথে কমিউনিকেশন করব, বা আমি কোনো কিছু শেয়ার করার জন্য, যে কোনো পারপাসে আমি লাইভ ইন্টারনেটে অ্যাক্সেস নিয়ে আমার কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি। হতে পারে আমি কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করব, হতে পারে আমি আমার ব্যাংক থেকে কোনো কিছু পারচেস করব বা কোনো লেনদেন করব, যে কোনো কিছু হতে পারে। এখন সাইবার সিকিউরিটিটা আমাদের এই কারণে দরকার যে সাইবার সিকিউরিটি কিন্তু আপনি যে কয়টা সেক্টরই বলেন না কেন, যেমন ব্যাংক হতে পারে, শপিং সেক্টর, হেলথ কেয়ার, এডুকেশন, যেমন এই যে আজকে আমরা এই সেমিনারটা কন্ডাক্ট করতেছি এটাও কিন্তু অনলাইনে। এখন হঠাৎ করে যদি দেখা যায় যে এই সেমিনারের লগ ইন ক্রেডেনশিয়াল কোনো অ্যাটাকারের কাছে চলে গেল, তাহলে কি হবে? সেই সেমিনারটাকে কিন্তু এখনই এন্ড করে বা ক্লোজ করে দিতে পারে। তাহলে কি হবে? আপনারা মনে করবেন যে সেমিনার শেষ, বাট অ্যাকচুয়ালি সেমিনার কিন্তু শেষ হয় নাই। এরকম অনেক টাইপের প্রবলেম হতে পারে যদি আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন না হই। আর কি কি হতে পারে? যেমন সাইবার থ্রেটস, বর্তমানে সাইবার থ্রেটস যেগুলো আছে বা অ্যাটাকারের কথাই যদি বলি বা অ্যাটাকারের মেকানিজমের কথাই যদি বলি, এগুলো কিন্তু দিন দিন অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। যেমন তারা কিন্তু এখন এআই ব্যবহার করা শিখছে। অ্যাটাকাররা এখন এআই ব্যবহার করে কিন্তু ফেক অনেক টাইপের ভিডিও টিডিও বানায়, যেটাকে আপনারা ওই ডিপ ফেক নামে চিনে থাকবেন হয়তোবা।
অনেক অ্যাটাকার আছে আবার অ্যাডভান্স কিছু টুল ইউজ করে যেটার থ্রুতে তারা পাসওয়ার্ডকে বাইপাস করে ফেলে, যে লগ ইন করার সময় ইউজার নেম দিব আরেকজনের, আমি আরেকজনের পাসওয়ার্ড জানি না, আমি এখন এটাকে বাইপাস করে ফেলবো। এটাও কিন্তু এআই দ্বারা এখন সম্ভব। তাহলে কি আমাদের সাইবার সিকিউরিটি লাগবে না? অবশ্যই লাগবে। আর কিসে সাইবার সিকিউরিটি লাগতে পারে? যেমন আপনি একটা ফিশিং মেইলে, যে আপনি বুঝবেন কিভাবে যে মেইলটা কি ফিশিং মেইল বা এটা একটা ফেক মেইল বা একটা ফেক মেসেজ আসছে আমার কাছে, এটা থেকে আমি ক্লিক করব নাকি করব না, এই জিনিসটা জানার জন্য কিন্তু আমরা এআই এর হেল্প নিতে পারি। আবার এই জিনিসটাকে ক্রিয়েট করার জন্যও কিন্তু অ্যাটাকাররা এআই এর হেল্প নিয়ে থাকে। তাহলে যে যত বেশি এআই এর কাজ জানবে সে তত বেশি এই বর্তমান সাইবার স্পেসে সিকিউর থাকবে। আর কেউ কখনো আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনি সাইবার সিকিউরিটি শিখলে 100% সিকিউর থাকবেন সাইবার স্পেসে। এটার কারণ কি? কারণ যত দিন যাবে অ্যাটাকার তত ইমপ্রুভ করবে তার নিজের স্কিল, পাশাপাশি সাইবার সিকিউরিটি এক্সপার্টরাও তাদের স্কিলটাকে ওইভাবে ইমপ্রুভ করার চেষ্টা করবে। আর রেড টিমিং এর কথা যদি বলি, যে রেড টিমিং এর কেন দরকার? রেড টিমিং এর দরকার আমাদের এই কারণে যে একটা রেড টিমার কিন্তু আপনাকে আপনার সিস্টেমটা অ্যাটাক হওয়ার আগে আপনাকে জানাচ্ছে যে আপনার সিস্টেমে এই ভালনারেবিলিটি আছে, এটার থ্রুতে আমি এখানে এক্সপ্লয়েট করতে পারতেছি, এই এক্সপ্লয়েট করলে এই ক্রিডেন্সিয়াল গুলো লিক হয়ে যাচ্ছে বা এই ডাটাগুলা মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসগুলো অ্যাটাক করার আগে রেড টিমার কিন্তু আপনাকে জানাই দিবে। তো রেড টিমার যদি এটা না জানায় তাহলে আপনি কি বিপদে পড়বেন? আপনার বিজনেস কিন্তু ডিসরাপ্ট হয়ে যাবে, বিজনেস অনেক টাইপের ঝামেলা হতে পারে, আপনার পার্সোনাল যে ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন গুলো এগুলো লিক হয়ে যেতে পারে, অনেক কাজ হতে পারে। এটাকে যদি একটা সিম্পল আরেকটা এক্সাম্পল আমি বলার চেষ্টা করি, যেমন যে রেড টিমারটা মূলত আসলে কি করবে? ধরেন আপনার বাসায় চোর আসে। এখন আপনার বাসায় যে চোর আসে, চোর কোথা দিয়ে আসে? হয় জানলা দিয়ে আসবে, নাহলে দরজা দিয়ে আসবে। এই দুইটা ওয়ে ছাড়া তো আপাতত ফ্ল্যাট বাসায় ঢোকার কোনো ওয়ে নাই, তাই না? যদি ফ্ল্যাট বাসার কথা কল্পনা করি, তো এখন আমি জানি যে আমার বাসায় চোর আসছে, কিন্তু আমি জানি না কিভাবে আসছে। এখন আমার বাসায় আমি 10 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইলাম, উঠায় রাখছি। এখন আমি তো ভয়ে আছি যে চোর কি আবার আসবে, আমি তো ধরতে পারবো না, কারণ আমি তো একবার ঘুমাইলে আমি উঠি না। আর চোর খুবই চালাক, সে খুবই সচেতন ভাবে ঢুকে। তো ওইটার জন্য আমি একজন রেড টিমারকে হায়ার করলাম। রেড টিমার কি করবে? এখন রেড টিমার সে নিজে এখন এক্সাক্ট চোরের মতো করে চিন্তা করবে। চোরের মতো করে চিন্তা করে দেখবে, আচ্ছা এখানে জানালা আছে আর দরজা আছে, জানালাটা কিরকম, জানালাটা কি কাচের, আমি কি এটা ভাঙলে কি আওয়াজ হবে, নাকি এটা কাঠের, কি করবে না করবে। তো এই জিনিসগুলা চোর আমার বাসায় চুরি করার আগে রেড টিমার চোরের মতো চিন্তা করবে, রিয়েল সিনারিও জেনারেট করে সে এই জিনিসগুলোকে পারফর্ম করবে এবং আমাকে জানাবে যে ভাই আপনার জানলার এই লকটা উইক, আপনি এটা সলভ করেন, না হলে কিন্তু চোর এখান দিয়ে ঢুকতে পারে। আমরা কি ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে বর্তমান বিশ্বে প্রত্যেক সেকেন্ডে কয়টা অ্যাটাক পারফর্ম হয়, বা কত সেকেন্ড পর পর একটা অ্যাটাক পারফর্ম হয়, বা একদিনে কয়টা অ্যাটাক হয়? কারো কোনো ধারণা আছে এটা সম্পর্কে? না। আনুমানিক অ্যাপ্রক্সিমেট 39 সেকেন্ডে একটা অ্যাটাক পারফর্ম হয় ওয়ার্ল্ড এর কথা বলতেছি। পৃথিবীর যে কোনো প্রান্তে 39 সেকেন্ডে, প্রতি 39 সেকেন্ডে একটা করে অ্যাটাক পারফর্ম হচ্ছে। আর আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন, এটাকে আপনারা জানেন নাকি আমি জানি না, যে আপনারা কেউ বলবেন 2025 কিন্তু এখনো শেষ হয় নাই, এটা কি মাস, জুলাই নাকি অগাস্ট? জুলাই। আচ্ছা, তো জুলাই পর্যন্ত, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই অ্যাটাকের কারণে, সাইবার অ্যাটাকের কারণে কত টাকা লস হয়েছে কেউ এটা জানেন? অ্যামাউন্টটা খুবই বড়, অ্যামাউন্টটা হচ্ছে 10.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। এখনো কিন্তু 25 শেষ হয়নি, মাত্র জানুয়ারি থেকে জুলাই আসছে, 6 মাসের মধ্যেই সাইবার অ্যাটাকের কারণে 10.4 ট্রিলিয়ন ডলারের লস হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে অ্যাটাকার কিন্তু বাড়তেছে, অ্যাটাকও বাড়তেছে। তাহলে ওইভাবে কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্টেরও দরকার। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বের সব জায়গায়। আপনি যদি রিসেন্ট ডেটা খেয়াল করেন, যে এই স্লাইডে যে কি বলে ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা যদি দেখেন যে এখানটাতে কি লেখা আছে, জব শর্টেজ কত দেওয়া, 3.5 মিলিয়ন। তার মানে কি এত লোক লাগবে, স্কিল লোক লাগবে, শুধু সার্টিফিকেট থাকলেই হবে না। আপনার কাছে ওই যে একজন বলছিলেন না যে আপনার কাছে গুগলের সার্টিফিকেট আছে সাইবার সিকিউরিটির, কেউ তো মনে বলছিলেন আপনাদের মধ্যে, আরাফাত বা এই টাইপের নাম একজনের, যাই হোক, উনি বলছিল যে ওনার কাছে গুগলের সার্টিফিকেট আছে। এখন এই সকল সার্টিফিকেট গুলো কিন্তু যে কেউ যখন তখন নিয়ে নিতে পারে। দুনিয়াটা হচ্ছে ফেক।
দুনিয়াটা ফেক। আপনি যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট কালেক্ট করতে পারেন, যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট কিনতে পারেন, আপনার নাম থাকবে, সবকিছু থাকবে। ফেক অনেক কিছু করা যায়, বাট আপনি যখন এই ফেক সার্টিফিকেটটা দিয়ে জব সেক্টরে যাবেন, তারপরে কি আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনি হয়তোবা শর্ট লিস্টেড হয়ে গেলেন যে আচ্ছা এই লোকটা সার্টিফাইড, ওকে জবে নেই। নেওয়ার পরে যখন আপনাকে প্র্যাকটিক্যাল কাজ দিল, তখন আপনি আর কাজ করতে পারেন না। তখন কি হয়ে যাবে, আপনার মান সম্মান তো যাবে, আপনারা চাকরি থেকে বারো করে দিতে পারে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, স্কিলফুল হইতে হবে। আমাদের ফোকাস সার্টিফিকেশনে না দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে দিতে হবে। আমরা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন যেহেতু অ্যাটাক অনেক বেশি, আপনারা একটা কথা শুনছেন না যে মার্কেটে যে জিনিসটার কি বলে ওটাকে ক্রাইসিস, ওটার ডিমান্ড অনেক বেশি থাকে। ধরেন আজকে পেঁয়াজ আমি স্টক করে থুয়ে দিছি, প্রত্যেক মানুষ দেখবেন পেঁয়াজের জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তারপরে কি হবে, আমার কাছ থেকে বেশি টাকা দিয়ে পেঁয়াজ কিনবে। তো এরকম সাইবার অ্যাটাক যেহেতু রেগুলার কন্টিনিউ হতেই আছে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাটাকটাকে থামানোর জন্য আমাদের কিছু সাইবার সিকিউরিটি প্রফেশনাল প্রয়োজন। তো এই প্রফেশনাল প্রত্যেককে স্কিলফুল হতে হবে, নট জাস্ট ওই সার্টিফিকেটের জন্য আসলাম গেলাম সার্টিফিকেট নিলাম কাজ করতে পারবো এরকম না। আচ্ছা, আর সাইবার সিকিউরিটির স্যালারি নিয়ে আমি যদি কথা বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে ইয়ারলি মিনিমাম $100K পে করা হয় সাইবার সিকিউরিটির একদম বেসিক যে এমপ্লয়ি আছে, বেসিক জব হোল্ডার যে, তার জন্য। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এটার স্যালারিটা খুবই হিউজ। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু এখনো বর্তমানে সাইবার সিকিউরিটি সম্পর্কে সকল অফিস আদালত ওরা তেমন একটা অবগত না, এখনো এটা ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছে। হয়তোবা আমি ধারণা করতেছি যে আগামী 2-3 বছর বা 4-5 বছরের মধ্যে একটা হিউজ একটা মার্কেট ক্রিয়েট হবে বাংলাদেশে সাইবার সিকিউরিটি স্পেসে। বাট আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে কিন্তু এই বছর কত লোকের ভ্যাকেন্সি আছে আপনারা জানেন সাইবার সিকিউরিটি ফিল্ডে? অলমোস্ট 20 লাখ ভ্যাকেন্সি আছে শুধুমাত্র সাইবার সিকিউরিটি ফিল্ডে। এখন যারা মূলত বেসিক লেভেলের সাইবার সিকিউরিটি সম্পর্কে নলেজও রাখে, তারাও যদি ওই কাজগুলো চায় তারা কিন্তু করতে পারবে। হয়তোবা তাদের স্যালারি তখন কম থাকবে, বাট তারাও কিন্তু কাজটা শুরু করতে পারবে। তো আমাদের মেইন কি দরকার, কাজটা শুরু করা। কারণ কাজটা যতক্ষণ আমরা শুরু করতে না পারতেছি, মার্কেট প্লেস সম্পর্কে না জানতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগাতে পারবো না। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, আমি কি তাহলে নেক্সট স্লাইডটাতে যাব? যান। আচ্ছা, কাইন্ডলি একটু নেক্সট স্লাইডটাতে যাবেন। আচ্ছা, সেম এই জিনিসটা আপনারা একটু পড়েন যে আপনাদের কার কার মনে হয় যে আপনাদের একটা এক্সাইটিং ইম্প্যাক্টফুল ক্যারিয়ার প্রয়োজন, বা কার কার মনে হয় যে সেই ইন্টারেস্টেড সাইবার সিকিউরিটি বা হ্যাকিং এর প্রতি। কে কে মনে করেন যে আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের না, বাট আপনি কিউরিয়াস এই সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে এক্সপ্লোর করার জন্য, বা ব্লা ব্লা যে সকল এক্সাম্পলগুলো স্লাইডে আছে এখান থেকে একটু কমেন্টে আপনারা একটু পয়েন্ট আউট করেন যে নাম্বার 1, 2, 3, বা আপনাদের কারো যদি থাকে যে আমি সবগুলোই আমার মধ্যে আছে আমার চিন্তা ধারণা, তাহলে 1, 2, 3, 4 সবগুলোই লিখতে পারেন। আমি জাস্ট আপনাদের পয়েন্ট অফ ভিউটা জানতে চাচ্ছি। কমেন্টটা আমাকে জানাতে পারেন, মাইকটা একটু আনমিউট করে আমাকে বলতে পারেন, কমেন্ট করেন, না হলে তো আমি বুঝবো না যে আপনারা কি আছেন নাকি ঘুমাইতেছেন। জাস্ট সেমিনারে জয়েন করলে কোনো লাভ নাই। আমার মধ্যে আছে, যদি ইন্টারনেটটা আমাকে জানাতে পারেন, সেমিনার চান, মেন্টরের কাছে কিছু জানতে চান, তাহলে কিন্তু কথা বলতে হবে। গ্রেট। আরাফাত লিখছে 2, 3, জাকারিয়া হোসেন লিখছে 2, 3, আর বাকি কেউ নাই? আচ্ছা, গ্রেট। আচ্ছা, আমি যদি এখন নেক্সট স্লাইডটাতে যাই, তো আপনারা যেহেতু এই কমেন্টগুলো করতেছেন, এটার মানে হচ্ছে যে আপনারা রাইট ট্র্যাকে আছেন। আপনারা আপনার সময়টাকে নষ্ট করতেছেন না, এই সেমিনারটাতে জয়েন হয়ে আপনাদের সময়টা নষ্ট করতেছেন না। এখন আমি কিছু মিথ নিয়ে কথা বলবো, বা ভ্রান্ত ধারণা বা ভুল ভ্রান্তি বা ভুল চিন্তা ভাবনা। সমাজে কিছু ধারণা থাকে না যে আমি বাসা থেকে বার হচ্ছিলাম, কেউ পিছন থেকে একটা হাঁচি দিল, তার অনেকে আমার খারাপ হতে পারে, আমাকে একটু দাঁড়াতে হবে, এরকম কিছু ভুল ধারণা বা কুসংস্কার থাকে না? তো এই জিনিসগুলোর মধ্যে অনেকের ধারণা আছে বা চিন্তা ধারণা এরকম থাকতে পারে যে আমি আইটি ব্যাকগ্রাউন্ডের না, আমি কি সাইবার সিকিউরিটিতে কাজ করতে পারবো নাকি? আমি কোডার না বা প্রোগ্রামার না, আমি কি সাইবার সিকিউরিটিতে কাজ করতে পারবো নাকি?
সাইবার সিকিউরিটি শুধু বড় বড় কোম্পানিগুলোরই দরকার হয়, তাহলে আমার এই ছোট কোম্পানির কি সাইবার সিকিউরিটি দরকার আছে নাকি, বা আমার পার্সোনাল লাইফে কি সাইবার সিকিউরিটির দরকার আছে নাকি? আবার অনেকে তো এটাও ধরতে পারে যে এআই যেভাবে চলতেছে এভাবে কি সাইবার সিকিউরিটির জবগুলা কি ভবিষ্যতে থাকবে, নাকি এআই সব জব নষ্ট করে দিবে, এআই দ্বারা সব জব নিয়ে নেওয়া পসিবল? এটা হতে পারে না? কার কার এরকম মনে হয় একটু আমাকে একটু কমেন্টে জানান তো, যে এই ধারণাগুলো কার কার ছিল। কমেন্টে জানান বা মাইকটাকে একটু আনমিউট করে কথা বলেন। ভাই কথাটা বুঝি নেই, আর একটু বলেন ভাই। ধরেন অনেকের এরকম ধারণা থাকে না যে সাইবার সিকিউরিটিতে এন্ট্রি করতে গেলে, সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতে গেলে আমার কোডিং জানা প্রয়োজন, প্রোগ্রামিং জানা প্রয়োজন। আবার অনেকের ধারণা থাকে না যে আমি তো আইটি ব্যাকগ্রাউন্ডের না, আমি বিবিএ এর স্টুডেন্ট, বা আমি বিজনেস করতেছি, আমি 8 পর্যন্ত পড়ছিলাম তারপর আর পড়ালেখা করি নাই, আমি মাদ্রাসা লাইনের স্টুডেন্ট, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বা অন্য অন্য সেক্টরগুলোর স্টুডেন্ট। তো এরকম হতে পারে না যে আপনাদের ধারণা যেহেতু সিএসসি না বা আমি যেহেতু প্রোগ্রামার না, আমি কি সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতে পারবো নাকি পারবো না? এরকম কোশ্চেন কখনো আসছে? এটা কিন্তু আসাটা একদম স্বাভাবিক, স্বাভাবিক, কারণ আপনি তো দূর থেকে জিনিসটা দেখতেছেন, দূর থেকে যে জিনিসটা দেখবেন ওইটা ভয়ঙ্কর মনেই হবে, মনে হবে যে না ওই পারে আমার জন্য না। বাট রিয়েল লাইফে কিন্তু জিনিসটা এরকম না। যে আপনি যদি চিন্তা করেন যে এই যে প্রোগ্রামিং এর কথা বললাম, যে আমি প্রোগ্রামিং জানি না, তাহলে কি আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে এন্ট্রি করতে পারবো না? পারবেন, অবশ্যই পারবেন। কিভাবে পারবেন? কারণ সাইবার সিকিউরিটি ফিল্ডে অনেকগুলো জব পজিশন আছে, এক একটা জব পজিশনের জন্য পড়ালেখা এক এক রকম। কেউ ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করে, কেউ থ্রেট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, কেউ ডিফেন্সিভ সিকিউরিটি যেটার কথা বললাম সিম সক ওইগুলো নিয়ে কাজ করে, কেউ অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করে, কারো পজিশন থাকে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এক একজনের পজিশন কাজ কিন্তু এক এক রকম। তো এই পজিশন কাজ ভিন্নতার কারণে তাদের পড়াশোনা ভিন্ন ভিন্ন। যেমন ধরেন আপনি প্রোগ্রামিং জানেন না, বা প্রোগ্রামিং এর হালকা পাতলা বেসিক জানেন, তাহলে আপনি কোন পজিশনগুলোতে কাজ করতে পারবেন? আপনি তখন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা যে ভালনারেবিলিটি গুলোকে খুঁজে বের করবে, যাকে আমরা ভালনারেবিলিটি এক্সেসর বলি বা ইথিক্যাল হ্যাকারও বলতে পারেন, এই পজিশনের জন্য আপনি কাজ করতে পারেন। আবার আপনি চাইলে পেনিট্রেশন টেস্টারের কাজগুলোও কিন্তু উইদাউট হাই লেভেল প্রোগ্রামিং নলেজ ছাড়াও আপনি করতে পারবেন। আবার কিছু জব আছে যেমন তাদের কোনো প্রোগ্রামিং নলেজই নাই, তারা বেসিক প্রোগ্রামিংও জানে না, তারা তখন কি কাজ করে? তারা তখন হচ্ছে ডকুমেন্টেশনের কাজ করে। ডকুমেন্টেশন বলতে এই যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং, এটা একটা রিপোর্ট আকারে আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয়। মূলত আপনি কি কাজ পারেন না পারেন এই জিনিসগুলা মুখে বললে হবে না, ক্লায়েন্টের তো প্রমাণ চাই। এই যে ব্যাংকের যে লোক, একটা এক্সাম্পল দিলাম আপনাকে, ব্যাংকের এক্সাম্পলটাতে কি বলছিলাম যে অ্যাটাকার ভালনারেবিলিটি খুঁজে বার করবে, পেনিট্রেশন টেস্টার একটা লিমিটেড এনভায়রনমেন্টের মধ্যে এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, আর রেড টিমরে ফিশিং মেইল টেল পাঠাবে। তো এই জিনিসগুলো যে সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এটার একটা রিপোর্ট তৈরি করতে হবে। কারা করবে? অফেন্সিভ সিকিউরিটির কোনো মেম্বার এটাকে তৈরি করবে। এইখানটাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসিডিউর থাকবে, যে আমি কোথায়, আমার স্কোপ কোনটা ছিল, কোথায় আমি কি স্ক্যান পারফর্ম করছি, কোন টুল দিয়ে পারফর্ম করছি বা ম্যানুয়ালি করছি নাকি, কোথায় ভালনারেবিলিটি পাইলাম, ওইটার ইম্প্যাক্ট রিস্ক কতটুকু, ওইটার থ্রুতে আমি কিভাবে এক্সেস নিতে পারলাম, এক্সেস নেওয়ার পরে আমি কি প্রিভিলেজ এসকেলেশনের পার্টটাকে কমপ্লিট করতে পারলাম নাকি পারলাম না, আমি কি ব্যাকডোর আপলোড করতে পারলাম নাকি পারলাম না, এবং এই সমস্যাটা থেকে সমাধান কি হতে পারে, মিটিগেশনটা, এই জিনিসগুলো সম্পূর্ণটাই রিপোর্টে থাকতে হবে। তো অনেকে করে কি, যাদের এই প্রোগ্রামিং নলেজ ভালো নাই বা যারা এই প্রোগ্রামিং নিয়ে তেমন একটা কাজ করে না, তারা শুধুমাত্র এই রিপোর্টিং এর কাজগুলো করে। কিন্তু এই রিপোর্টিং এর কাজ করতে গেলেও কিন্তু তাদের এই সাইবার সিকিউরিটি সম্পর্কে নলেজ থাকতে হবে। আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা মেইন জিনিস যদি বলি, এই যে লেখা আছে কি বিগ কোম্পানির সাইবার সিকিউরিটির প্রয়োজন আর আদার্স কোনো কোম্পানির প্রয়োজন নেই বা পার্সোনাল লাইফের প্রয়োজন। এখন আপনি চিন্তা করেন আপনার ফেসবুকে আপনার কত সেন্সিটিভ ডেটা থাকে, আপনি কত আপনার প্রাইভেট কনভারসেশন থাকতে পারে, আপনার আপনার পিকচার্স থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখন একটা অ্যাটাকার যদি আপনার ফেসবুকের লগ ইন ক্রেডেনশিয়াল সামহাও নিয়ে নিল, ফেসবুক আসলে হ্যাক করা যায় না, ওইটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে অ্যাক্সেস নেওয়া হয়, ওইটা নিয়ে নিল এবং আপনার ডেটাগুলোকে লিক করে দিল, আপনার কি আর মান সম্মান থাকবে? আপনি কি চেহারা দেখাইতে পারবেন কাউকে?
তাহলে পার্সোনাল লাইফেও কিন্তু আমাদের সাইবার সিকিউরিটির গুরুত্ব অনেক। এমনকি একটা স্টার্ট আপ নতুন কোম্পানি, ছোট কোম্পানি, তাদেরও কিন্তু সাইবার সিকিউরিটির প্রয়োজন। কারণ তাদের ওয়েবসাইট যদি আজকে কোনো অ্যাটাকাররা ডস অ্যাটাক বা ডিডোস অ্যাটাক পারফর্ম করে ওটাকে ড্যামেজ করে ফেলে, তখন তারা কি করবে? তাদের কিন্তু বিজনেস শেষ। তাহলে ছোট হোক বড় হোক, যে কোনো ইন্ডাস্ট্রি, অফিস আদালত হোক না কেন, ইভেন পার্সোনাল লাইফে আমাদের সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তার শেষ নাই। আর যদি এআই এর কথা বলি, আচ্ছা কার কার মনে হয় যে এআই ইন ফিউচারে সাইবার সিকিউরিটির জব নষ্ট করে দিবে, মার্কেট প্লেস নষ্ট করে দিবে? কার কার মনে হয় বলেন তো? কারোই মনে হয় না? আচ্ছা আমি যদি বলি, এআই আসার কারণে কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ডে যারা কাজ করে তাদের কোনো ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে। কিভাবে লাভ হয়েছে? কারণ কিছু জব পজিশন নতুন ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছেন? নতুন কিছু জব পজিশন ক্রিয়েট হয়েছে, যেমন এআই থ্রেট হান্টার। এই পজিশনটা আরো 3-4 বছর আগে ছিল না। তারপর আরেকটা হচ্ছে আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ফিল্ড, এটা নতুন জব পজিশন। এগুলা কিন্তু আগে ছিল না। 2-3 বছর আগে যদি পিছনে যান, এই জব পজিশনগুলো ছিল না। এগুলা এআই আসার কারণে এই পজিশনগুলো সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্রিয়েট করা হয়েছে, যে অ্যাটাকাররা যেহেতু এআই নিয়ে কাজ করে, আমরাও এআই নিয়ে কাজ করব। আমরা কিভাবে এআইটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের স্কিলগুলোকে আরো ডেভেলপ করতে পারি। তাহলে কি আমাদের এআই জব পজিশনগুলোকে নষ্ট করতেছে না সাইবার সিকিউরিটি ফিল্ডের, বাট বরঞ্চ জব পজিশনগুলোকে নতুন ভাবে ক্রিয়েট করতেছে, নতুন জব পজিশন আমাদের জন্য তৈরি করে দিচ্ছে। একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং? আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে হিউম্যান সাইকোলজির সাথে খেলা করা, মানুষকে ম্যানিপুলেট করা, মানুষকে ম্যানিপুলেট করে মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নেওয়া। যেমন বিকাশ থেকে নাহিদ ফোন দেয় না? আপনারা তো সবাই শুনছেন, অ্যাড ট্যাড দেখছেন বা শুনছেন, বা আপনাদের পার্সোনাল লাইফে এরকম অনেক ঘটনা ঘটছে যে বিকাশ থেকে নাহিদ ফোন দেয়, বলে আপনার ব্যাংক বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে বা কিছু একটা, আপনার পিনকোড লাগবে হাবি যাবি। আপনি পিনকোডটা দেন, তারপরে কিন্তু আপনার টাকা পয়সা শেষ। এই জিনিসটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে হয়। এমন কেউ যে অনেকে বলে না ফেসবুক হ্যাক করে ফেলবে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক করা যায় তো মার্ক জুকারবার্গ এমনি এমনি এখনো বেঁচে থাকতো না, বুঝতে পারছেন? এই জিনিসটা টোটালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে হয়। আমাদের কোর্স মডিউলে এটার জন্য ডেডিকেটেড ক্লাসই আছে, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একদম কোন কোন ওয়েতে হতে পারে, মানুষকে আপনি কিভাবে ম্যানিপুলেট করতে পারেন, একটা এসএমএস এর থ্রুতে হোক, ফোন কলের থ্রুতে হোক, মেইলের থ্রুতে হোক, বা মানুষের সাথে সরাসরি কথা বলে হোক, বা অন্য কারো থ্রুতে ইনফরমেশন নিয়ে হোক না কেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমি কি নেক্সট স্লাইডটাতে যাব? আপনাদের কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট স্লাইডটাতে যাচ্ছি। আচ্ছা, এখন আসি যে একটা রেড টিমার হতে গেলে আপনার কি কি স্কিলস থাকা প্রয়োজন। রেড টিমার তাহলে বলেন তো, আপনার এই অফেন্সিভ সিকিউরিটির সবচেয়ে হায়ার পজিশন নাকি লোয়েস্ট পজিশন হোল্ড করে রেড টিমাররা? হায়ার পজিশন। হায়ার পজিশন বা অ্যাডভান্স পজিশনটা হোল্ড করে কিন্তু রেড টিমাররা। তাহলে রেড টিমার হতে গেলে আপনার যে সকল স্কিলস লাগবে সেটা হচ্ছে এখানে যা দেওয়া আছে, এগুলোর বাইরেও যদি আমি বলি, যেখানে তো দেওয়া আছে যে নেটওয়ার্কিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা লাগবে। এখন নেটওয়ার্কিং বলতে কম্পিউটার নেটওয়ার্কিং, একটা কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে কিভাবে কমিউনিকেশন করে। এই যে আমি আপনাকে একটা মেসেজ দিলাম, মিটের থ্রুতে হোক, ফেসবুকের থ্রুতে হোক, এই মেসেজটা আপনার পর্যন্ত কিভাবে গেল, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ইন ডিটেইলে জানা লাগবে। নেটওয়ার্কিং সম্পর্কে জানা লাগবে, আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা লাগবে। অপারেটিং সিস্টেম বলতে যারা এই যে উইন্ডোজ ইউজার আছে, আমরা ম্যাক্সিমাম তো সবাই উইন্ডোজই ব্যবহার করি বাসায়, বাট রেড টিমার হতে গেলে বা ইথিক্যাল হ্যাকার বলেন বা পেন টেস্টার বলেন, আপনাকে কিন্তু শুধু উইন্ডোজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে লিনাক্স জানতে হবে, আর অন্যান্য মাল্টিপল অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। পাশাপাশি ওয়েব টেকনোলজি সম্পর্কে জানতে হবে। ওয়েব টেকনোলজি সম্পর্কে কি জানবেন আপনি? যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েব সার্ভার কিভাবে কাজ করে, এটার ব্যাক এন্ডে কি কি আছে না আছে, এই জিনিসগুলো আমাদের সকলকে জানতে হবে। এই জিনিসটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল। এখন এটা আপনি রেড টিমারের কথা বলেন, ইথিক্যাল হ্যাকারের বলেন, আর পেন টেস্টারেরই বলেন না কেন। পাশাপাশি এখানে যে জিনিসটা উল্লেখ নাই কেন? কারণ আমাদের কোর্স মডিউলটা কিন্তু ভিন্ন। আমাদের কোর্স মডিউলটা হচ্ছে মূলত আপনার
ইথিক্যাল হ্যাকার এবং পেনিট্রেশন টেস্টারের জন্য, যেখান থেকে আপনি রেড টিমিং এর জার্নিটা শুরু করতে পারবেন। তো এখানটাতে এই কারণে এখানটাতে আমি প্রোগ্রামিংটা রাখি নাই, বাট প্রোগ্রামিংটা কিন্তু প্রয়োজন হবে যখন আপনি রেড টিমিং এই সেকশনটাতে যাবেন বা রেড টিমার হিসেবে কাজ করবেন, তখন কিন্তু আপনার এই প্রোগ্রামিং নলেজটা দরকার পড়বে। আমাদের কোর্সটা যেহেতু প্রোগ্রামিং এর না, সেহেতু আমি প্রোগ্রামিং রিলেটেড তেমন কোনো আলোচনা এখানে করব না। তারপরে যদি আমি বলি আমাদের আর কি কি জানা লাগবে, আমাদের কিছু বেসিক কিছু সাইবার সিকিউরিটির কনসেপ্ট জানা লাগবে, যেমন রিকগনাইসেন্স বা ফুটপ্রিন্টিং, যে যাই বলেন না কেন, এটার মানে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। আমি আমার টার্গেটের ইনফরমেশন গ্যাদার করব, তারপরে টার্গেটের উপরে বিভিন্ন টুল দিয়ে স্ক্যান পারফর্ম করব, ওইখান থেকে আমি ভালনারেবিলিটি খুঁজে বার করব, ভালনারেবিলিটির থ্রুতে আমি কি করব, সিস্টেমে এক্সপ্লয়েট করার চেষ্টা করব, এক্সপ্লয়েট করার পরে কি করব, প্রিভিলেজ এসকেলেশনের পার্ট কমপ্লিট করব। আস্তে আস্তে আমি আগাবো, আমার লাস্ট স্টেপ কোনটা, রিপোর্ট জেনারেশন, যেটা ভিএপিটি রিপোর্ট। বুঝতে পারছি? দেখেন, আপনাদের রেসপন্স যদি থাকে কম, আমার কাছ থেকে কিন্তু আউটপুটও কম পাবেন, কারণ আমার সেমিনার ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, যে অডিয়েন্স কতটা ইন্টারেক্টিভ, অডিয়েন্স আমাকে কি কোশ্চেন করতেছে, অডিয়েন্স যেরকম সেমিনার কিন্তু ওইভাবেই যাবে। হ্যালো ভাই। হ্যাঁ বলেন ভাই, এই আমরা যে কোর্সটা করতেছি, এটা কি ভাই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কি কাজটা করা যাবে? অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কাজটা আপনি করতে পারবেন না, আপনার মিনিমাম একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার মাস্ট লাগবে। অ্যান্ড্রয়েড ফোনের থ্রুতে আপনি ক্লাসে জয়েন থাকতে পারবেন, বাট আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না, ক্লাস করতে পারবেন আপনি, বাট প্র্যাকটিস করতে পারবেন না। এখন সবকিছু কিন্তু প্র্যাকটিসের উপরে, আপনি শুধু শুনে গেলেন, দেখে গেলেন, এরকম তো অনেক ভিডিও ইউটিউবেও আছে, অনেক সোর্সেস এরকম, নেটে তো সোর্সের অভাব নাই, কিন্তু আপনাকে মেইনলি প্র্যাকটিস করতে হবে, এটার জন্য কম্পিউটার মাস্ট। জি ভাই, বুঝছি। রেড টিমার হতে গেলে আমাদের আর কি কি স্কিলস থাকা লাগবে, আমাদের কিন্তু ম্যালওয়্যার রিলেটেড স্কিল থাকা প্রয়োজন। এখন ম্যালওয়্যার রিলেটেড কি কি স্কিলস থাকা প্রয়োজন, ম্যালওয়্যার আমাদেরকে ডেভেলপ করতে হবে, আমরা ম্যালওয়্যার বানাবো। ম্যালওয়্যার কি জানেন? কে কে জানেন ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার কিন্তু ভাইরাস আর ম্যালওয়্যার কিন্তু সেম না, অনেকেই ধারণা করতে পারেন যে ভাইরাস আর ম্যালওয়্যার হচ্ছে সেম। ভাইরাস আর ম্যালওয়্যার সেম না। সব ম্যালওয়্যারকে আপনি ভাইরাস বলতে পারবেন, বাট সব ভাইরাসকে কিন্তু আপনি ম্যালওয়্যার বলতে পারবেন না। ম্যালওয়্যার হচ্ছে ম্যালিশিয়াস কোড। আমরা কিন্তু ক্লাসের মধ্যে ম্যালওয়্যার জেনারেট করব, ম্যালওয়্যার বানাবো, আমরা ভাইরাস বানাবো, আমরা ট্রোজান বানাবো, এবং এগুলার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানবো, যেগুলো কিভাবে কাজ করে। তারপরে ম্যালওয়্যারের পাশের পয়েন্টটা দেখেন, পেলোডস। পেলোড কি? ম্যালওয়্যার ডেভেলপ করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে পেলোড। পেলোড কারা বানায়? যারা প্রোগ্রামার। এখন আমরা যেহেতু প্রোগ্রামিং এর ক্লাস করতেছি না, তো আমরা কিন্তু পেলোড বানাবো না, বাট আমরা পেলোড কাস্টমাইজ করা শিখবো, যে একটা পেলোডকে কিভাবে কাস্টমাইজ করলে আমার এই ম্যালওয়্যারটা পারফেক্টলি আমার টার্গেটেড সিস্টেমে ইনজেক্ট আমি করতে পারবো, ওইখান থেকে একটা শেল ক্রিয়েট করে লিসেনার আমি তৈরি করতে পারবো, যেটার থ্রুতে যে কেউ যখন আমার ম্যালওয়্যারটা ইনজেক্ট করা শুরু, ম্যালওয়্যার যখন আমার ম্যালওয়্যারটা যখন কাজ করা শুরু করবে, তখন যাতে আমি ওটার এক্সেস পাই এবং সিস্টেমে যাতে আমার এক্সেস থাকে। তারপর আমি আরো কি দেখবো, আমি আরো দেখবো যে আমি যে ম্যালওয়্যারটা বানালাম, এটা যখন আমি আমার টার্গেটকে পাঠাবো, টার্গেটের মেশিনও তো অ্যান্টিভাইরাস থাকতে পারে না? অনেকে অ্যাভাস্ট ইউজ করে, অনেকে উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করে, ক্যাসপারস্কাই ইউজ করে, এই টাইপের অ্যান্টিভাইরাস গুলো ইউজ করে থাকে। তো এই অ্যান্টিভাইরাস গুলোকে কিভাবে বাইপাস করা যায়, আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের ক্লাসে শিখবো। আর এগুলো কিন্তু খুবই কোর স্কিলস, একটা রেড টিমার হতে গেলে আপনার এই জিনিসগুলো জানা ম্যান্ডেটরি। তারপর আমাদেরকে কিছু কি বলে স্ট্যান্ডার্ড জানতে হবে। আপনি যে এই যে অ্যাটাকটা পারফর্ম করবেন, আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবেন বা পেনিট্রেশন টেস্টিং করবেন, এটার জন্য কিছু স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। যেমন এনআইএসটি এর স্ট্যান্ডার্ড আছে, আপনার পিটিইএস এর আছে, মাইট্রি অ্যাটাকের আছে। আমরা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কেও জানবো, পড়বো এবং প্র্যাকটিক্যালি এগুলো নিয়ে কাজ করব। কারো কোনো কোশ্চেন আছে? আর এখানটাতে কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, একজনের কোশ্চেন আমি একটু পড়ি। এখানে লেখা আছে, ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কোন প্রোগ্রামিং শিখলে ভালো হবে? আর শুরুতে আমাদের কি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? না, আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজ এই কোর্সের জন্য শিখতে হবে না। যতটুকু বেসিক জানা দরকার এই কোর্স থেকেই জানতে পারবেন। আর পরবর্তীতে আপনি যদি আসলে রেড টিমারের ওই পজিশনের জন্য নিজেকে তৈরি করতে চান, তখন আপনি জাভাস্ক্রিপ্ট, পাইথন, ব্যাশ এই জিনিসগুলো শিখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি নেক্সট স্লাইডটাতে যাই, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, না হলে নেক্সট স্লাইডটাতে যাব। একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন।
কোশ্চেন বলেন। প্রাথমিক অবস্থায় হচ্ছে গিয়ে আমরা যদি আর কি রেড টিমার হতে চাই তখন তার আমাদের আর কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না কি এখন ঠিক? প্রাথমিক অবস্থায় আপনি রেড টিমার হতে পারবেন না, আপনাকে প্রথমে ইথিক্যাল হ্যাকার হতে হবে। ওটার জন্য সাইবার সিকিউরিটির সকল বিষয় সম্পর্কে ধারণা থাকা লাগবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকা লাগবে। আপনি ইথিক্যাল হ্যাকার হবেন, তারপরে আপনি পেন টেস্টার হবেন, তারপরে গিয়ে আপনি রেড টিমার হবেন। তো প্রথমে শুরুতে আপনাকে কেউ রেড টিমার বানাবে না। আপনি যখন ইনিশিয়াল অবস্থায় কোনো অফিসে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আপনি তখন কিন্তু অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার বা জুনিয়র পেন টেস্টার বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই পজিশনগুলোর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন ওই স্কিলস যেগুলোর কথা আমরা বললাম, ওই স্কিলসগুলো কিন্তু ডেভেলপ করার জন্য বা ওই জিনিসগুলোকে প্র্যাকটিস করার জন্য আমরা ম্যানুয়ালিও কাজ করতে পারি, আবার বিভিন্ন টুলের হেল্পও নিতে পারি। এখানে কিছু টুল দেখতেছেন আপনারা, যে এনম্যাপ। এনম্যাপ দিয়ে কি করে, নেটওয়ার্ক স্ক্যান করে এখানে কোথায় ভালনারেবিলিটি আছে নাই এই জিনিসগুলো চেক করা যায়। ওয়্যার শার্ক দিয়ে আমরা কি করতে পারি, নেটওয়ার্কে কোন কোন প্যাকেট যাওয়া আসা করতেছে। এখন এই প্যাকেট কি? প্যাকেট হচ্ছে, প্যাকেটটাকে আপনারা কল্পনা করতে পারেন ডেটা হিসেবে কল্পনা করতে পারেন, ডেটার একটা শর্টেজ ফর্ম বলতে পারেন যে প্যাকেট। এই জিনিসগুলো ইন ডিটেইলে আমরা যখন ক্লাস করব, ফান্ডামেন্টাল ক্লাস নেটওয়ার্কিং এর, তখন আপনারা ভালোভাবে ধারণা পাবেন যে প্যাকেটটা আসলে কি, কিভাবে প্যাকেট যায়। এই জিনিসগুলো ওয়্যার শার্কের থ্রুতে আমরা মনিটর করতে পারি এবং আমরা ক্লাস এটা করে দেখাবো যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমি মেসেজ পাঠালাম। ধরেন আমি ফেসবুক না বলি, ধরেন একটা সার্ভার, একটা ওয়েব সার্ভার, বা আপনি হেক্সিজেনের ওয়েবসাইটে আপনার একটা স্টুডেন্ট পোর্টাল আছে। এখন এই পোর্টাল আপনি লগ ইন করবেন, আপনি আপনার বাসা থেকে কি করবেন, লগ ইন করবেন। তাহলে আপনি আপনার লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, আর এই লগ ইন ক্রেডেনশিয়ালটা যখন আপনি ক্লিক করবেন, এই রিকোয়েস্টটা কোথায় যাবে, সার্ভারের কাছে যাবে। এখন আপনার এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাওয়ার আগে অ্যাটাকার কি করবে, এরকম একটা ওয়্যারশার্ক টাইপের টুল ইনস্টল করে ইমপ্লিমেন্ট করে বসে থাকবে। সে দেখবে যে আমার এই নেটওয়ার্কে কোত্থেকে কি রিকোয়েস্ট যাচ্ছে, কোত্থেকে কি রিকোয়েস্ট আসছে। সে যদি ওই প্যাকেটটাকে আইডেন্টিফাই করতে পারে, এবং প্যাকেটটাকে আইডেন্টিফাই করলে এবং সার্ভারটা যদি ওইভাবে সিকিউর করা না থাকে, আপনি কিন্তু ওই ইউজারটার, অ্যাটাকার কিন্তু ওই ইউজারটার ইউজার নেম পাসওয়ার্ড, লগ ইন ক্রেডেনশিয়ালগুলো একেবারে প্লেন টেক্সটেই দেখতে পারবে। তারপর আমরা এখানে মেটা এক্সপ্লয়েটেবল টুল দেখতেছি, এটার থ্রুতে আমরা এক্সপ্লয়েট করব, মানে ভালনারেবিলিটি তো পাইলাম, এখন ওটার থ্রুতে সিস্টেমে ঢুকবো কিভাবে, এই টুলটা ইউজ করে আমরা করতে পারি। বার্ব সুইট দিয়ে আমরা এই ওয়েব পেনিট্রেশন টেস্টিং এর কাজগুলোকে সম্পন্ন করতে পারি। এসকিউএল ম্যাপ দিয়ে আমরা অটোমেটিক ভাবে এসকিউএল ইনজেকশন পারফর্ম করতে পারি। বাট আমরা কিন্তু ক্লাসে অটোমেটেড টুল দিয়েও এসকিউএল ইনজেকশন পারফর্ম করব, প্লাস ম্যানুয়ালিও এসকিউএল ইনজেকশন পারফর্ম করে দেখব। তারপর হাইড্রা আছে, স্নট আছে, এখানে বিভিন্ন টাইপের টুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই টুলগুলো কিন্তু ইন্ডাস্ট্রি গ্রেডেড টুল। ইন্ডাস্ট্রি গ্রেডেড বলতে প্রোডাকশন লেভেলে বা ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন কর্পোরেটে যারা রেড টিমার বা ইথিক্যাল হ্যাকার বা পেন টেস্টার আছে, তারা কিন্তু মূলত এই সকল টুলগুলো নিয়েই কাজ করে থাকে। আর আমরা ক্লাসের মধ্যে এই টুলগুলো নিয়েই কাজ করব এবং একটা ল্যাব এনভায়রনমেন্টের মধ্যে আমরা এই কাজগুলোকে শেখার চেষ্টা করব। কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি নেক্সট স্লাইডটা আগাই। আচ্ছা, এখন আসি আমাদের এই কোর্সের মডিউলটা সম্পর্কে একটু আলোচনা করি আমরা, যে মডিউলটা কি, কিরকম হতে পারে, বা কিভাবে একজন বেসিক থেকে এই জিনিসটা জানবে। তার আগে আমি একটা আচ্ছা ঠিক আছে, আমি একটু মডিউলটাকে ওভারভিউ করি। এখন ধরেন আমাদের মডিউলটা এমনভাবে সাজানো, প্রথম 4টা মডিউল যদি আপনি দেখেন, যে প্রথম মডিউলটাতে কি বলা, ফাউন্ডেশন অফ ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, তারপরে লিনাক্স এসেনশিয়াল, নেটওয়ার্কিং এসেনশিয়াল, ওয়েব টেকনোলজি ফর ইথিক্যাল হ্যাকার। এই 4টা মডিউল কিন্তু ডেভেলপ করা হয়েছে যাতে যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই থাকুক না কেন, কারো কোনো নলেজই নাই সাইবার সিকিউরিটি সম্পর্কে বা আইটি সম্পর্কে, কোনো নলেজ নাই, সে শুধুমাত্র কম্পিউটার অন করতে পারে, লগ ইন করে আমাদের ক্লাসে জয়েন করতে পারে, দ্যাটস ইট, আর কিচ্ছুর দরকার নাই। সে যদি এতটুকু পারে, তাহলে কিন্তু এই ফান্ডামেন্টাল গুলো তাকে হেল্প করবে সাইবার সিকিউরিটি ফিল্ডে এন্ট্রি করার জন্য। তাহলে এটাতে আপনারা কি বুঝলেন, যে 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 ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, আপনি যদি এই কোর্সের এই মডিউলটা ফলো করেন, আপনি কিন্তু একদম ফান্ডামেন্টাল থেকেই শুরু করতে পারবেন। আমরা এখানটাতে লিনাক্সের কি কি জিনিস শিখবো। লিনাক্সের আমরা কমান্ড কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজার ম্যানেজ করতে হয়, ফাইল পারমিশন, ফোল্ডার পারমিশন, এগুলো ম্যানেজ করতে হয়,
ওনারশিপ চেঞ্জ করতে হয়, এই জিনিসগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু যাওয়া পসিবল আমাদের এই কোর্স ডিউরেশন টাইমের মধ্যে আমরা কিন্তু এই জিনিসগুলো শিখবো। তো এই মূলতই 4টা মডিউল যদি কেউ পারফেক্টলি প্রপারলি ফোকাসের সহিত কমপ্লিট করতে পারে তার জন্য কিন্তু বাকি মডিউলগুলো ইজি হয়ে যাবে। বাট এই 4টা মডিউলে যদি কারো ল্যাকিংস থাকে তাহলে কিন্তু বাকি মডিউলগুলো তার জন্য টাফ, কারণ বাকি মডিউলগুলো হচ্ছে আমাদের কোর সাইবার সিকিউরিটির মডিউল। তারপরের মডিউলগুলা, তারপরে যে রিকনেসেন্সের যে মডিউল, নেটওয়ার্ক স্ক্যানিং, নেটওয়ার্ক এনুমেরেশন, এই 3টা মডিউল মূলত ইনফরমেশন গ্যাদারিং এর পার্ট। এখানে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং এর পার্ট আছে, প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এর পার্ট আছে। এটা মূলত আমরা আমাদের টার্গেট সম্পর্কে ইনফরমেশন জানবো। এই কাজটা কিন্তু একদম ইজি মনে হতে পারে আপনার, যে ইনফরমেশন গ্যাদার করা। যেমন আমি যদি আপনার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে চাই, আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনার ইমেল অ্যাড্রেস কি, এই জিনিসগুলো জানতে আমার কতক্ষণ লাগবে? বেশি সময় না। তো এরকম সিস্টেমের ব্যাপারও টার্গেট সম্পর্কেও যদি আপনি জানতে চান আপনার কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু আপনাকে এই সেকশনটাতে অতিরিক্ত টাইম দিতে হবে। ধরেন একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের কাজ আপনার কাছে আসছে, কাজটা ধরেন যদি 1 মাসের হয়, আপনাকে মূলত 1 মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ, অ্যারাউন্ড 3 সপ্তাহ ইনভেস্ট করতে হবে ইনফরমেশন গ্যাদারিং এর উপরে। কারণ আপনি যত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন আপনার পরবর্তী স্টেপগুলা তত সহজ হয়ে যাবে। তারপরের যে মডিউলটা সিস্টেম হ্যাকিং এর উপরে, যে এইখানটাতে আমরা মূলত দেখবো আমাদের ল্যাব এনভায়রনমেন্টে একটা কম্পিউটার সিস্টেমে বা একটা সার্ভারে আপনি ইনফরমেশন গ্যাদার করার পরে কিভাবে এক্সেস নেবেন, কোন ভালনারেবিলিটির থ্রুতে আপনি এক্সেস নেবেন, এবং এক্সেস নেওয়ার পরে আপনি প্রিভিলেজ এসকেলেশনের পার্টটা কিভাবে কমপ্লিট করবেন, পাশাপাশি লগগুলোকে কিভাবে ক্লিয়ার করবেন, ব্যাকডোর কিভাবে আপলোড করবেন, এই সব জিনিসগুলো আমরা এই পার্টটাতে দেখব। তারপরের যে সেকশনটা সেটা মূলত ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড রিসার্চ মেথোডোলজি। এইখানটাতে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড সম্পর্কে জানবো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা কিছুক্ষণ আগে আমি মেনশন, যেরকম মাইট্রি অ্যাটাক, পিটিইএস, তারপরে আপনার এনআইএসটির ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো সম্পর্কে আমরা থিওরি শুনবো। থিওরি এখন কার কার মনে হয় থিওরি ইম্পর্টেন্ট নাকি প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট? আমাকে এই জিনিসটা একটু বলেন তো। এক একজনের কাছে এক একটা হতে পারে, যে কারো মনে হতে পারে যে না থিওরি প্লাস প্র্যাকটিক্যাল বোথ হলে ভালো হয়, কারো কাছে মনে হতে পারে প্র্যাকটিক্যাল হলে ভালো হয়। আমি বলবো যে আপনি যদি শুধু, অনেকে আছে না, অনেকের ধারণা থাকে কি যে না ক্লাসে প্রত্যেকটা ক্লাস আমার প্র্যাকটিক্যাল দরকার। আমাদের এই কোর্সটাতে কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিক্যাল আছে প্লাস থিওরি বেসড, প্র্যাকটিক্যাল প্লাস থিওরি বোথ। কেন? কারণ আমি যদি শুধু টাইমের স্বল্পতা চিন্তা করে আপনাদেরকে বিভিন্ন টুলের কাজ দেখাইলাম, আমি টুল দিয়ে প্র্যাকটিক্যালি আমি সিস্টেমে অ্যাক্সেস নিলাম, তারপরে কাজ শেষ, আপনারা খুশি হয়ে গেলেন যে বাহ আমরা তো এই টুল দিয়ে কাজ পারি, 2 দিন পরে ওই টুলটা দেখলেন আর কাজ করে না, তখন কি হবে? আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। আপনি হয়তো অল্টারনেট টুল খুঁজবেন, অল্টারনেট টুলও ধরেন 2 দিন পরে কাজ করলো না, তারপরে কি আর কিছু করতে পারবেন না। বাট আপনার যদি ওই কাজটা সম্পর্কে থিওরিটিক্যাল নলেজ থাকে আর আপনি যদি পরবর্তীতে প্রোগ্রামিং শিখেন, তাহলে কিন্তু আপনি নিজে ওই টুলটাকে ডেভেলপ করতে পারবেন, বা আদার্স যারা টুল আছে ওই রিলেটেড ওগুলোকে কাস্টমাইজ করে নিজে ব্যবহার করার জন্য উপযোগী করতে পারেন। ক্লিয়ার? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি অডিবল? আচ্ছা, তারপরে ম্যালওয়্যার জেনারেশনের, এটা তো আমরা অলরেডি বলছি যে আমরা ম্যালওয়্যার জেনারেট করব। তারপরে কি করব? ট্রোজান বানাবো, ভাইরাস বানাবো। এগুলা কিভাবে অ্যান্টিভাইরাস যাতে এগুলোকে ধরতে না পারে এটা কিভাবে ইভ্যালুয়েশন করতে হয় এই জিনিসগুলো দেখব। তারপর একটা অ্যাটাকার মূলত কিভাবে একটা ম্যালওয়্যার আর একটা ডিভাইসে পাঠায়, ডেলিভারি মেথডটা ওইটা দেখব। তারপর একটা ম্যালওয়্যার ধরেন পাঠাইলাম, আমি অ্যাটাকার হিসেবে আমি আপনাকে পাঠাইলাম, আপনি ম্যালওয়্যারটাতে ভুলবশত ক্লিক করলেন, তারপরে কি হবে? তারপরে আমি কিভাবে আপনার সিস্টেমের অ্যাক্সেসটা পাবো, অ্যাক্সেস পাওয়ার পরে আমার কাজগুলো কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পারবো বা শিখবো আমরা ক্লাসে। তারপরে যদি আমি মডিউলের পরের পার্টটাতে যাই, সেখানটাতে আমরা দেখতে পারবো যে সেশন হাইজ্যাকিং। সেশন হাইজ্যাকিং মূলত কি? একটা ইউজার যখন একটা সার্ভারে লগ ইন করে, সে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। তো আমরা যদি কোনোভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করে, সার্ভার থেকে কিন্তু তাকে একটা সেশন আইডি প্রোভাইড করে। এই সেশন আইডিটাকে যদি আমরা কোনোভাবে ক্যাপচার করতে পারি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের থ্রুতে, তাহলে কিন্তু আমরা ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া ওই সেশন আইডি দিয়েই যে কোনো ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতে পারি। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সেশন হাইজ্যাকিং দেখবো, স্নিফিং দেখবো, তারপর আর কি দেখবো, ডিডোস অ্যাটাক, ডিডোস, এই জিনিসগুলো জানবো। এখানে সবকিছু ইনক্লুডেড। এগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে মূলত আমরা দেখবো পেনিট্রেশন টেস্টিং এবং ভিএপিটি রিপোর্ট রাইটিং।
এখন আসবো আমরা মেইন কাজে। সবকিছু বাদ দিয়ে আমাদের মেইন কাজ হচ্ছে রিপোর্ট। সবার ফোকাস থাকতে হবে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট। কারণ একটা ক্লায়েন্টকে কিন্তু আপনার এটাই জমা দিতে হবে। এটা জমা দেওয়া ছাড়া আপনি যতই কাজ পারেন, বাসায় বসে বসে আপনি যতই বলেন যে আমার শেষ, আপনার সিস্টেমে ভালনারেবিলিটি আছে, আমি এক্সপ্লয়েট করছি, এই সেই হাবিজাবি, কোনো লাভ নাই। তো কিভাবে একটা রিপোর্ট জেনারেট করতে হয়, হোক সেটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, হোক সেটা পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট, এই জিনিসগুলো আমরা হাতে কলমে শিখবো। এবং আমি এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং বেস প্রজেক্ট আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। তো এটা সম্পর্কে আমরা খুবই টাইম দিব আর কি, এই জায়গাটাতে আমরা খুব ভালোভাবে ফোকাস করব। তারপর আমরা কিছু অফেন্সিভ সিকিউরিটি, আমরা মূলত আমাদের কোর্সটা কিন্তু অফেন্সিভ সিকিউরিটির, বাট ডিফেন্সিভ সিকিউরিটির কিছু ক্লাস হয়তো আমরা দেখবো, যে সেখানে আমরা ফায়ারওয়াল কনফিগারেশন থেকে শুরু করে যে আপনার সিস্টেমে বা আপনার নেটওয়ার্কে অ্যাটাকার কি কোনো ম্যালিশিয়াস কোড পাঠাচ্ছে নাকি বা ম্যালওয়্যার পাঠাচ্ছে নাকি, বা অ্যাটাকার কি এখানে আছে নাকি, এই জিনিসগুলো যাতে অ্যাটাকার করতে না পারে এটার জন্য আমরা ফায়ারওয়াল, আইডিএস, আইপিএস, হানিপট, এই জিনিসগুলো কনফিগার করা এবং এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবো। তারপর আমরা ওই যে একজন কোশ্চেন করছিলেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে দেখেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ডেডিকেটেড ক্লাসই আমাদের আছে এখানটাতে। তো এইটার মধ্যে মূলত আমরা যত টাইপের এই ভিশিং বলেন, ফিশিং বলেন, যাই বলেন না কেন, সবকিছু সম্পর্কে এখানে তাতে জানতে পারবো। এটা মোবাইল বেস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা কম্পিউটার বেস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা হিউম্যান বেস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো কিছু। তারপরে যে ক্রিপ্টোগ্রাফি আর স্টেগনোগ্রাফি, এখানটাতে মূলত আমরা দেখব যে ডেটা কিভাবে আপনি সিকিউর ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠান। ডেটা, যে আমি একটা মেসেজ আপনাকে পাঠাবো যে হ্যালো, আমি মেসেজটা লিখলাম হ্যালো, আগামীকালকে আমরা দেখা করব। এখন আমি চাই যে এই মেসেজটা শুধু কনফিডেন্সিয়াল থাকুক, অবশ্যই এটা তো সবাই চাবে যে আমার মেসেজটা কনফিডেন্সিয়াল থাকুক। তাহলে কি করতে হবে, আমাকে ক্রিপ্টোগ্রাফিক কিছু প্রোটোকল ইউজ করতে হবে, যেটার থ্রুতে আমি এই হ্যালো, আগামীকাল আমরা দেখা করব, এই লেখাটাকে আমি সাইফার টেক্সটে বা এনক্রিপ্টেড ভার্সনে নিয়ে যেতে পারি। তো এই জিনিসগুলো আমরা ক্রিপ্টোগ্রাফিতে দেখবো। স্টেগনোগ্রাফিতে আমরা বিভিন্ন মেসেজকে বা অডিও মেসেজকে, ধরেন আমার একটা সিক্রেট মেসেজ, যে আমি একটা সিক্রেট কোড লিখলাম, আমার ব্যাংকের ক্রেডেনশিয়াল আমি আমার ফ্রেন্ডকে পাঠাবো। তো এই সিক্রেট মেসেজটাকে কিভাবে আমি এমবেড করে একটা অডিওর মধ্যে বা একটা ভিডিওর মধ্যে বা একটা ইমেজের মধ্যে এমবেড করে আমার ফ্রেন্ডকে পাঠাবো, যদি মাঝখান থেকে কোনো অ্যাটাকার এই অডিওটাকে ক্যাপচারও করে বা ভিডিওটাকে ক্যাপচারও করে বা ইমেজটাকে নিয়েও নেয়, সে কিন্তু আমার সিক্রেট মেসেজটাকে বার করতে পারবে না। সে অডিও ধরেন ক্যাপচার করছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে, সে ওই ওয়ার শার্ক দিয়ে প্যাকেট মনিটরিং করতেছিল, সে দেখলো যে আমি একটা মেসেজ পাঠাইছি, মেসেজে একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকে কোনোভাবে রিকভার করে ডাউনলোড করলো, দেখলো একটা ইমেজ, সে কিন্তু এটাকে শুধু ইমেজই দেখবে, বা সে দেখলো এটা শুধু একটা MP3 অডিও, বাট এটার ভিতরে যে সিক্রেট মেসেজ আছে সে কিন্তু এটাকে বার করতে পারবে না, যদি সে ওই রকম স্কিল লেভেলের অ্যাটাকার না হয়ে থাকে। আর এতটুকু জিনিস আপনাদের একটা মাথায় থাকতে হবে যে আপনি সাইবার স্পেসে সিকিউরিটি প্রোভাইড করতে গেলে আপনাকে আগে অ্যাটাকার কিভাবে চিন্তা করতে হয় ওই জিনিসগুলা জানতে হবে। মানে চোর কিভাবে চুরি করে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি চোরকে ধরতে পারবেন না। তাহলে আমাদের মূলত আগে হ্যাকার হইতে হবে, তারপরে আমরা এটাকে ডিফেন্ড করা শিখবো, সাইবার স্পেসটাকে কিভাবে আমরা সিকিউর করতে পারি ওই জিনিসগুলো জানবো। তারপরে আমরা দেখবো ওয়েব পেনিট্রেশন টেস্টিং। এতক্ষণ যা যা দেখছি এগুলো সব থাকবে সিস্টেম পেনিট্রেশন টেস্টিং এর পার্ট। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েব পেনিট্রেশন টেস্টিং এর পার্ট। কারণ একজনের একটা কমেন্ট পড়ি, কি লিখছে এখানে, এআই এইসবের কারণে এখন বেশি দেখা যায় অনেকে পিকচার ভিডিও এক্সপোজ হয়। হ্যাঁ, এগুলো হতে পারে। তো আমাদেরকে নিজেদের সিকিউরিটি, আমি পার্সোনাল স্পেসে যদি আপনি নিজেকে সিকিউর রাখতে চান, আমাদের সবাইকে কিন্তু সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। হোক আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার করতে চান বা না চান, নিজেকে সিকিউর রাখতে চাইলে, নিজের মান সম্মান বা নিজের কনফিডেন্সিয়ালিটি যদি রক্ষা করতে চান, আপনাকে কিন্তু ন্যূনতম সাইবার সিকিউরিটির টার্মস গুলো সম্পর্কে জানা লাগবে। আচ্ছা, তারপরে যদি আমি ওয়েব পেনিট্রেশন টেস্টিং এর কথা বলি, এখানে মূলত আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে অ্যাটাকাররা অ্যাটাক করে, একটা ওয়েবসাইটে কি কি টাইপের দুর্বলতা থাকতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে জানবো এবং এটার সলিউশন কি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যাঁ, সাজ্জাদ হোসেন, আপনার কোশ্চেনটা করেন। ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটির জন্য আমাদের কি রকম স্পেসিফিকেশনের ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন? আচ্ছা, এই জিনিসটা আমি শর্টে এক লাইনে বলে দিচ্ছি, বাট এগুলো সম্পর্কে কিন্তু স্লাইড আছে, পরবর্তীতে স্লাইডে এগুলো জানতে পারবেন। মূলত আমাদের মিনিমাম একটা কম্পিউটার থাকা লাগবে অথবা একটা ল্যাপটপ থাকা লাগবে যেটার কনফিগারেশন Core i5, আর আপনার র্যাম মিনিমাম 8 GB থাকা লাগবে। কারণ আমরা ওই
ক্লায়েন্ট মেশিনের মধ্যে বিভিন্ন গেস্ট মেশিন ইউজ করব, ধরেন কালি লিনাক্স, বিভিন্ন সার্ভার, অনেক কিছু, আবার উইন্ডোজ 10, এরকম অনেক কিছু গেস্ট মেশিন আমাদেরকে ইউজ করতে হবে। তো এটার জন্য আমাদের মিনিমাম 8 GB র্যাম আর Core i5 এর একটা ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে। আচ্ছা, আমি যদি আবার মডিউলটার দিকে ফোকাস দেই, যে আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং এ যখন এই জিনিসগুলো জানবো, এটাতে আমাদের লাভ কি হবে? আমাদের লাভ হবে এটা যে পরবর্তীতে আমরা যদি চাই যে বাগ বাউন্টি করব, বাগ বাউন্টি কি, যে বাগ খুঁজে বার করব, সাবমিট করব এবং ওইটার থ্রুতে আমি কিছু বাউন্টি পাবো, মানে রিওয়ার্ড পাবো বা টাকা পয়সা পাবো। তো এই জিনিসটা কিন্তু আমাদের ওয়েব পেন টেস্টার হিসেবে যারা কাজ করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই জিনিসটা এই মডিউলটাতে শিখতে পারবো। আর এই মডিউলটার ক্লাস, এই যে ওয়েব পেনিট্রেশন টেস্টিং বা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং অ্যান্ড ওয়াসপ টপ 10 এক্সপ্লয়টেশন, এই মডিউলের ক্লাস কিন্তু আমাদের মিনিমাম 8টা বা 9টা এরকম হতে পারে, 8টা বা 9টা, অনেকগুলো ক্লাস হবে ওয়েব পেনিট্রেশন টেস্টিং এর উপরে। আর সিস্টেম পেনিট্রেশন টেস্টিং এর উপরে আমরা শিখবো হচ্ছে মিনিমাম ধরেন 3-4টা ক্লাস যাবে মিনিমাম। আর এটা ডিপেন্ড করবে স্টুডেন্টসদের উপরে, আপনারা কতটুকু ক্যাপচার করতে পারতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ক্লাসগুলো যাবে। আচ্ছা, তারপরে আসি যে ক্যাপচার দ্য ফ্ল্যাগ বা সিটিএফ। অনেকের ইচ্ছা থাকে যে আমি বাগ বাউন্টি করব বা সিটিএফ বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে এগুলোতে পার্টিসিপেট করতে পারবো নাকি, এগুলোর উপর আমাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে যে সিটিএফ মূলত কি, এখানে মূলত কি কি টাইপের পারফরমেন্স গুলো হয়ে থাকে বা করে থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা সিটিএফ এর কিছু রুম সলভ করব এখানে। তারপর এগুলা শেষ, তারপর আমরা যাব হচ্ছে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। যে আপনি ধরেন এখন সবকিছু জেনে গেছেন, আপনি সাইবার সিকিউরিটির সিস্টেম হ্যাকিং সম্পর্কে জানেন, আপনি ওয়েব পেনিট্রেশন টেস্টিং এগুলো সম্পর্কে জানেন, আপনি মোটামুটি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য রেডি। এখন আপনার কি কি করতে হবে, আপনার কি কি সার্টিফিকেশন লাগবে বা কোথায় গেলে পাবেন, জব কিভাবে করবেন, কোথায় গেলে পাবেন, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা গাইডলাইনের ক্লাস থাকবে। তারপর আমরা যেটা জানবো যে সাইবার সিকিউরিটি শিখে আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন বা আপনি কি রিমোট ওয়ার্ক করতে পারবেন নাকি, পারলে আপনি কি কি টাইপের সার্ভিসগুলো সেখানে প্রোভাইড করবেন। আপনার মার্কেট প্লেসে ধরেন অনেকে নাম শুনছেন আপওয়ার্ক, ফাইবার, ওইখানে আপনার প্রোফাইলটাকে কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য রিপোর্টটাকে ডেভেলপ করবেন, কিভাবে সাজাতে হয় গুছাতে হয়, এই জিনিসগুলো আমরা ওই ক্লাসগুলোতে দেখব। পরবর্তীতে আমরা যা জানবো সেটা হচ্ছে সাইবার ল ইথিক্স, যে এক একটা দেশে কিন্তু সাইবার ল এক এক রকম। আমাদের মূলত ফোকাস থাকবে বাংলাদেশের। বর্তমানে যদিও আমাদের সাইবার ল বলতে গেলে লই তো নাই দেশে, দেশের তো সরকারি ওরকম নাই আর কি বলবো, অ্যাকচুয়াল তো সরকার নাই। তো সরকার যখন আসবে তখন আবার এই ল গুলো হয়তো বা চেঞ্জ হবে। আমরা এগুলো সম্পর্কে জানবো এখানে, ল, যে কোন জিনিসটা একটা ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি করতে পারবেন, কোনটা পারবেন না, কোনটা করলে আপনার জরিমানা হবে, জেল হবে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে যদি আমি দেখি তারপরে কি আছে, তারপর হচ্ছে 3টা অপশন দেখেন, সিক্রেট রেসিপি লেখা। এই 3টা অপশন মূলত আমি ব্ল্যাঙ্ক রাখছি। এখানটাতে আমি কি কি পড়াবো, এখানটাতে হতে পারে আমি এখানটাতে আপনাদেরকে পাইথন শিখাতে পারি, পাইথনের বেসিক প্রোগ্রামিং, যেটা দিয়ে আপনারা ছোটখাটো সাইবার অ্যাটাক পারফর্ম করার জন্য বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য ছোটখাটো টুল ডেভেলপ করবেন, আমি পাইথনের বেসিক শিখাতে পারি। হতে পারে আমি ডিফেন্সিভ যে সিকিউরিটিটা আছে, ওই যে কি জানি অফেন্সিভ একটা ডিফেন্সিভ একটা ছিল না, ডিফেন্সিভে কাজ করার, ধরেন সিম, সক, এগুলো নিয়ে কোনো টুল নিয়ে আমি ইমপ্লিমেন্টেশন দেখালাম, কনফিগার করতে হয় কিভাবে কাজ করে সিম, এই জিনিসগুলো দেখাতে পারি। আবার অনেকের ইচ্ছা থাকে যে আমি রিয়েল ওয়েবসাইট একটা অ্যাটাক দেখতে চাই, অনেকে ওই যে ওয়েবসাইটে দেখেন না ইউ হ্যাভ বিন হ্যাকড, এই জিনিসগুলো, যদিও এটা ইথিক্যাল না, এটা একটা আনইথিক্যাল জিনিস, বাট এডুকেশনাল পারপাসে আপনারা যদি চান আমি ওই জিনিসগুলোকে এইখানটাতে রাখতে পারি। আবার এখানটাতে হতে পারে যে আপনাদের স্টুডেন্টদের ডিমান্ড যে না আমরা ওই জিনিসগুলো দেখতে চাই না, আমাদের এই যতগুলো মডিউল আমরা শিখলাম এই মডিউলগুলো আমাদের রিক্যাপ করা প্রয়োজন, তখন আমি ওই জিনিসগুলো কিন্তু আবার এখানে আবার রিক্যাপও করতে পারি। তো এটা টোটালি ডিপেন্ড করবে আমার স্টুডেন্টদের উপরে। আপনারা কি মডিউল সম্পর্কে ক্লিয়ার? একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা পেয়েছি, সেটা হচ্ছে এই কোর্সে কি পাসওয়ার্ড ক্র্যাকিং শেখানো হবে? অবশ্যই, পাসওয়ার্ড ক্র্যাকিং ছাড়া কোনো সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং এর কোর্স হয় না। যখন আমরা সিস্টেম হ্যাকিং শিখবো, সিস্টেম হ্যাকিং এর মূলত কয়েকটি স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে যে আপনার সিস্টেমে কিভাবে অ্যাক্সেস, এখন সিস্টেমে কিন্তু অনেকভাবে অ্যাক্সেস নেওয়া যায়, যে আপনি লগইন ক্রেডেনশিয়াল চুরি করেও নিতে পারেন। যেমন আপনি আমার পিছনে দাঁড়ায় থাকলেন, দাঁড়ায় থেকে দেখলেন যে আমি ল্যাপটপে কোন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করি, তারপর আমি যখন বাসায় থাকলাম না, আপনি কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন। এভাবেও কিন্তু আপনি সিস্টেমে আনঅথরাইজড ভাবে অ্যাক্সেস নিতে পারেন, ওইটাকে কিন্তু আপনি সিস্টেম হ্যাকিংও বলতে পারেন।
আবার করতে হয় কি আমাদের সিস্টেমের কিছু দুর্বলতা বা ভালনারেবিলিটি খুঁজে বার করতে হয়, ওইভাবেও করতে পারেন। আবার হয় কি পাসওয়ার্ড ক্র্যাকিং, যেটা আপনি মাত্র মেনশন করছেন যে একজন কোশ্চেন করছে যে আমি ইউজার নেম জানি বা আমি লগ ইন পোর্টালটা আমার কাছে আছে, এখন আমি ইউজার নেম জানি পাসওয়ার্ড জানি না, বা আমি ইউজার নেম জানি না পাসওয়ার্ড জানি, বা হতে পারে আমি কিছুই জানি না বাট আমার কাছে লগ ইন পোর্টাল আছে, আমি জানি কোথায় গেলে আমি লগ ইনের ফিল্ডটা পাবো, ফর্মটা পাবো। ওইটার জন্য কিন্তু আমরা পাসওয়ার্ড ক্র্যাকিং করাটাও দেখাবো। পাসওয়ার্ড ক্র্যাকিং এটা আপনি পাসওয়ার্ডের একটা ওয়ার্ড লিস্টটাকে জেনারেট করতে হয়, এটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন বা অটোমেটেড কিছু টুল আছে, যেমন কুপ আছে, কুপ দিয়ে ওয়ার্ড লিস্ট জেনারেট করা যায়। তারপরে সেকলিস্ট নামে একটা ডেটাবেস আছে, যেটা মূলত অ্যাটাকাররা বা সাইবার সিকিউরিটি প্রফেশনাল ইউজ করে। ওই ডেটাবেসটা কিন্তু একটা টুল না, এটা একটা ডেটাবেস। এখানটাতে যত কমন ওয়ার্ড লিস্ট গুলো আছে ক্যাটাগরি ওয়াইজ এখানটাতে কিন্তু স্টোর করা থাকে। আমরা ওইখান থেকে ওইগুলোকে কালেক্ট করে তারপরে পাসওয়ার্ড ট্র্যাকিং দেখতে পারি। পাসওয়ার্ড ট্র্যাকিং এর জন্য আমরা হাইড্রা টুল দেখবো, হ্যাশক্যাট দেখবো, এরকম অনেক টাইপের অনেক টুল আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। আপনারা কি ক্লিয়ার? জন দা রিপার আছে, জন দা রিপার দেখবো, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। মূলত আমি কোর্সে যা যা দেখাবো সবকিছু ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এমন কোনো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো না যেটা খামাখা শিখছেন, যেটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে না, বা যে সফটওয়্যার 1 বছর পর আপনি আর ইউজ করতে পারবেন না, এরকম আমি কোনো টুল দিয়ে কাজ দেখাবো না। আচ্ছা, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট স্লাইডটাতে যাব। আমার মডিউলের নেক্সট স্লাইডটা কি? আচ্ছা, এই 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 স্লাইডটাতে কি দেখতেছি আমরা? এখানটাতে কি লেখা আছে যে রিয়েল অ্যাটাকস হ্যান্ডেল বাই রেড টিমস বা রেড টিমার। রেড টিমাররা মূলত কিভাবে কাজ করে এটা তো অলরেডি আপনাদেরকে যে ব্যাংকের এক্সাম্পলটা যেটা দিলাম ওখানে কিন্তু বলছি যে অ্যাটাকাররা ফিশিং মেল জেনারেট করতে পারে। তাছাড়া তারা কিভাবে অ্যান্টিভাইরাসটাকে বাইপাস করবে, বা ওখানে যদি ফায়ারওয়াল থাকে বা আইডিএস আইপিএস থাকে ওইগুলাকে কিভাবে বাইপাস করবে, এই জিনিসগুলা রেড টিমাররা হ্যান্ডেল করে। প্রিভিলেজ এসকেলেশনের পার্ট দেখে, তারপর প্রিভিলেজ এসকেলেশন পার্ট কমপ্লিট করার পর এখন সিস্টেমের লগগুলোকে কিভাবে ক্লিয়ার করবে না করবে, কিভাবে রিপোর্ট সাজাবে, এই সবগুলা জিনিস রেড টিমাররা হ্যান্ডেল করে থাকে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। এখানে আসলে বলার কিছু নেই, কারণ অলরেডি এই জিনিসটা আমি এক্সপ্লেন করে আসছি আপনাদের। যখন আমি এক্সাম্পল দিচ্ছিলাম ব্যাংকিং এর তখন আমি কিন্তু এক্সপ্লেন করে ফেলছি। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইডটাতে যাই। আচ্ছা, এখন আসি কিছু সার্টিফিকেশন আমরা কথা বলি, যে সার্টিফিকেশন গ্লোবালি বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু সার্টিফিকেশন কি কি হতে পারে। যেমন সাইবার সিকিউরিটি ফিল্ডে বা ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে সিইএইচ, কমশিয়া পেনটেস্ট প্লাস বা কমশিয়া সিকিউরিটি প্লাস, ইজেপিটি, ওএসসিপি, এগুলো কিন্তু অন্যতম সার্টিফিকেশন। এখন আমাদের এই কোর্সটা এনরোল করলে আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে এখানে যে সার্টিফিকেশনগুলোর যে মডিউলগুলা, আমাদের মডিউলটা কিন্তু সব সার্টিফিকেশনের উপরে আপনার বেস করেই ডেভেলপ করা, যে আপনি এখান থেকে কোর্সটাকে কমপ্লিট করলে আপনি এই এক্সামগুলো আপনার জন্য হেল্পফুল হবে, সার্টিফিকেশনগুলো নেওয়া আপনার জন্য হেল্পফুল হবে। যেমন সিএইচ, আপনি যদি সিএইচ এর কথা বলেন, ইসি কাউন্সিলের যে সিএইচ এক্সাম, এই মডিউলটা কিন্তু সিএইচ এর মডিউলের সাথে অলমোস্ট 70 to 80% আর কি করে ম্যাচ করে। যে আপনি এখান থেকে যদি কোর্সটা কমপ্লিট করতে পারেন সাকসেসফুলি, এক্সামের আগে আপনি আমাদের কাছে যদি গাইডলাইন্স চান যে আমার আরো কিছু জিনিস দেখান বা কিছু আমি কিভাবে সার্টিফিকেশনটা নিতে পারি প্রিপারেশনের জন্য, আমি কিছু আপনাদেরকে ডেমো এক্সাম নিতে পারি, মক কিছু কোশ্চেন এক্সাম টেস্ট নিতে পারি, এরকম অনেক কিছু হতে পারে। তো এই কোর্সটা করার পরে আপনার জন্য এই সার্টিফিকেশনগুলো নেওয়া ইজি হয়ে যাবে। ইজি বলতে আমি বলবো না যে আপনি এই কোর্সটা শেষে আপনি একদম আজকে শেষ করছেন কালকে আপনি এক্সাম দেন আপনি পাস করবেন না, এটা কখনো কেউই আপনাকে এই গ্যারান্টি দিবে না, কারণ এক একটা ভেন্ডরের এক্সামের মডিউল কিন্তু এক এক রকম। বাট এই কোর্স কমপ্লিট করার পরে আপনি যখন কোনো একটা স্পেসিফিক সার্টিফিকেশনের জন্য নিজেকে তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম সব জিনিসই আপনি এখন জানেন। এখন আপনি জাস্ট ওই ভেন্ডর অনুসারে ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট, আর কিছুই না। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ বলেন বলেন। না, আপনি বলেন আগে। আরেকটা জিনিস সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সার্টিফিকেশনগুলো, এই যে সার্টিফিকেশনগুলো কিন্তু কস্টলি। এটা যেহেতু ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু প্রতিষ্ঠান এই সার্টিফিকেশনগুলো প্রোভাইড করে, এগুলো হচ্ছে কস্টলি। এগুলাকে অনেক ভালো একটা অ্যামাউন্টের টাকা দিয়ে তারপরে পরীক্ষায় বসতে হয়। পরীক্ষাটা আপনাকে অফলাইনে দিতে হবে, অফলাইনে বসবেন, আপনার কম্পিউটারটাকে পুরোপুরি ওই ভেন্ডর মনিটর করবে যে আপনি কি কপি করতেছেন নাকি বা কি করতেছেন, এই জিনিসগুলা এভাবে এক্সামগুলো নেওয়া হয়। এখন এই সার্টিফিকেশনগুলো কাদের প্রয়োজন?
আর কাদের প্রয়োজন না। যেমন ধরেন আপনি সিএসসির স্টুডেন্ট, আপনি বিএসসি কমপ্লিট করছেন, তারপর ইথিক্যাল হ্যাকিং এর এই কোর্স শেষ করছেন, এখন আপনি তো আইটি প্রফেশনাল, আপনার তো আইটি ব্যাকগ্রাউন্ডের আপনি একজন স্টুডেন্ট, তাহলে কিন্তু জব মার্কেটে বাংলাদেশের কথা যদি না বলি, বাংলাদেশের কথা বাদ দিয়ে যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এই সার্টিফিকেশনগুলো তেমন একটা দেখে না। তারা দেখে যে আপনি কি স্কিলফুল নাকি, আপনি কি কাজ জানেন নাকি জানেন না, দ্যাটস ইট। পরীক্ষা নিবে, পাস করবেন, ভাইবা নিবে, পাস করবেন, আপনি জব পাবেন। তাদের কাছে এই সার্টিফিকেশনের কোনো ভ্যালু নাই। কিন্তু যারা নন ব্যাকগ্রাউন্ডের আছেন, নন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য একটা টাইমে গিয়ে এই সার্টিফিকেশনগুলো নিতে হয়, একটা টাইমে গিয়ে বলছি আমি। এমন না যে ইনিশিয়াল লেভেলে আপনার সার্টিফিকেশন দরকার। সার্টিফিকেশন ছাড়া আপনার যদি ওরকম স্কিল আপনি ডেভেলপ করতে পারেন, আপনার সার্টিফিকেশনের দরকার নাই। বাট সার্টিফিকেশনটা ভ্যালিডেট করে কাকে? আপনার স্কিলটাকে, যে না আমি তো আপনার সম্পর্কে জানি না, আপনি কোথায় পড়ালেখা করছেন, ওই প্রতিষ্ঠান কি আপনাকে কি কি পড়াইছে সাইবার সিকিউরিটি সম্পর্কে আমি তো জানি না। তো যদি ওই সার্টিফিকেশনটা আপনার কাছে থাকে যে আপনি একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার বা সার্টিফাইড পেন টেস্টার, তাহলে যে রিক্রুটার তার জন্য এটা একটু হেল্পফুল হয়, এটাই। এখন কারো কোনো কোশ্চেন, কে কি বলতে চাচ্ছিলেন বলেন। হ্যাঁ ভাই, বলতে চাচ্ছিলাম যে আসলে এই কোর্সগুলো করে আসলে লাভ কি? মানে যে কেউ তো চাইলে এটার সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারে না, বা সহজে না ওই না, গুগল সাইবার সিকিউরিটির মতো? হ্যাঁ হ্যাঁ, যে কেউ চাইলে এগুলো বানাই ফেলতে পারে। ওই যে বললাম যে আপনি ধরেন বানাইলেন, সিএইচআর সার্টিফিকেট বানাইছেন, এখন আমি একটা সার্কুলার দিছিলাম আমার অফিস, আপনি অ্যাপ্লাই করছেন আমার অফিস, আমি তো দেখলাম আচ্ছা আপনি তো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, তাহলে এই লোকটাকে শর্টলিস্ট করা যায়, আমি শর্টলিস্ট করলাম। তারপরে যখন ভাইভাতে আপনি আসবেন, আমি যখন আপনাকে টেকনিক্যাল কোশ্চেন করব, তখন তো আপনি আটকে যাবেন। তাহলে কি সার্টিফিকেট ম্যাটার করলো নাকি আপনার স্কিল? হ্যাঁ, স্কিল অবশ্যই। সার্টিফিকেটটা জাস্ট আপনাকে কোনো কোনো ক্ষেত্রে শর্টলিস্ট হতে হেল্প করবে, এছাড়া কিছুই না। এটা জাস্ট একটা আইওয়াশ বলতে পারেন, বিভিন্ন ভেন্ডর জাস্ট একটা আইওয়াশের জন্য এই সার্টিফিকেশন মার্কেটে ছাড়ছে, এই আর কিছু না, তেমন একটা না। হ্যাঁ, বাট এইটাই আপনাকে শুনতে মেইনলি চাচ্ছি। স্কিল শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে আর কি আপনার। আচ্ছা, কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে নেক্সট স্লাইডটাতে যাব। আচ্ছা, নেক্সট স্লাইডে কি, এটাও অলরেডি আমি বলে আসছি যে একটা রেড টিমার ফ্রিল্যান্সিং এ কি কি করতে পারে, বা ফ্রিল্যান্সিং তারা যদি করতে চায় যে না আমি ফিজিক্যাল ট্রেডিশনাল যে জবগুলো আছে এগুলো করব না, আমি ফ্রিল্যান্সিং করব, আমার ইচ্ছা মতো আমি কাজ করব, রাতে জাগবো, দিনে ঘুমাবো, আজকে কাজ করব, কালকে কাজ করব না, আমার ইচ্ছা, তখন তারা এই আচ্ছা, ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস গুলাকে চুজ করে থাকে। একটা কোয়েশ্চেন হ্যাঁ আসছে হ্যাঁ, বলেন। স্টুডেন্ট থেকে। সেটা হচ্ছে যে ভেন্ডর এক্সামের জন্য হ্যাক্সিজেন একাডেমি কি প্রিপেয়ার করে দেবে স্টুডেন্টকে? অবশ্যই, আমাদের কোর্সটা এভাবেই ডেভেলপ করা যে আপনি প্রত্যেকটা যে কয়টা ভেন্ডর এক্সাম সার্টিফিকেশন গুলো আমি প্রিভিয়াস স্লাইডে মেনশন করছি, সবগুলোই আপনার জন্য হেল্পফুল হবে যদি আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারেন সাকসেসফুলি। কোর্স কিন্তু আমি কমপ্লিটের কথা বলছি, কমপ্লিট মানে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। যদি আপনি কোর্সের জয়েন করার পরের থেকে শেষ পর্যন্ত টিকে থাকেন এবং আপনার পারফরমেন্স ঠিক থাকে, তাহলে অবশ্যই এই কোর্স আপনার পরবর্তী ওই ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনগুলো নেওয়ার জন্য অনেক হেল্পফুল হবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তো যেখানে বলতেছিলাম যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, রাতে জাগবেন, দিনে ঘুমাবেন, এই কাজগুলো করার জন্য ইথিক্যাল হ্যাকিং কোর্স শেষে বা পেনিট্রেশন টেস্টিং এর কোর্স শেষে, বা যারা ইথিক্যাল হ্যাকার পেন টেস্টার তারা মূলত করে কি বাগ বাউন্টি করে থাকে বিভিন্ন পপুলার প্ল্যাটফর্মগুলো, যেমন হ্যাকার ওয়ান, ব্যাকগ্রাউন্ড, এছাড়া আরো অনেক কিছু আছে, বাট এগুলো হচ্ছে পপুলার। এগুলোর মধ্যে মূলত কি হয়, যেমন বড় বড় কোম্পানি যেমন গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারা তাদের ডোমেনগুলা এই সকল প্ল্যাটফর্মে দিয়ে রাখছে, হ্যাকার ওয়ানে, বাকক্রাউডে। তো এখানে দিয়ে রাখার পরে তারা কিছু নিচে কিছু ইন স্কোপ, আউট অফ স্কোপ কিছু জিনিস টার্মস এন্ড কন্ডিশন দিয়ে রাখছে, যে আপনি ইন স্কোপে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো যদি গুগলের ওয়েবসাইটে বা সার্ভারে ফাইন্ড আউট করতে পারেন এবং তাদেরকে সুন্দর করে যদি একটা পক বা প্রুফ অফ কনসেপ্ট এই রিপোর্টটা সাবমিট করতে পারেন, তাহলে তারা আপনাকে বাগ বাউন্টি দিবে, মানে বাগটা খুঁজে বার করছেন, আপনাকে রিওয়ার্ড দিবে, টাকা পে করবে। আর যদি এমন হয় যে এই বাগটা আপনি যেটা বার করছেন সেম বাগটা কালকে আমি বার করছি, গতকালকে আমি বার করে সাবমিট করছি, আমাকে ওরা টাকা পে করছে,
আজকে আবার সেম বাগটা আপনি সাবমিট করছেন, তাহলে হতে পারে তারা আপনাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। বাট তারা যদি আপনাকে টাকা নাও দেয়, তারা কিন্তু আপনাকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার দিবে। এই অ্যাপ্রিসিয়েশন লেটারটা আপনার রিজিউমিতে আপনি অ্যাড করতে পারেন, যেটা আপনার পরবর্তী জব পেতে বা জব সেক্টরে আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যে আপনি এরকম পপুলার বাগ বাউন্টি প্ল্যাটফর্মগুলো থেকে আপনার এই কয়টা অ্যাপ্রিসিয়েশন লেটার আছে। তারপরে ফ্রিল্যান্সিং সাইট যেমন আপওয়ার্ক, ফাইবার, টোপাল আছে, কোবাল্ট আছে, আর অনেক কিছু আছে। এগুলাতে কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন, যেমন আমি মূলত আমার ফোকাস থাকবে ধরেন ফাইবারের উপরে, যে একটা ফাইবারে আপনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই অ্যাকাউন্ট আপনি নিজের ডেসক্রিপশন কি কি লিখবেন, আপনার এক্সপিরিয়েন্স ধরেন একদিনের আছে, আপনি এটাকে কিভাবে গুছায় লিখবেন যাতে আপনার ক্লায়েন্ট আপনার এই প্রোফাইলটা দেখে ইমপ্রেস হয়। আর ওখানে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই সার্ভিসগুলোর ডিটেল থেকে শুরু করে প্রাইসিং থেকে শুরু করে এই সবগুলোই ক্লাসের মধ্যে, ওই যে বললাম ফ্রিল্যান্সিং এর যে ক্লাসটা, ওই ক্লাসটাতে দেখানো হবে। এবং পরবর্তীতে ধরেন দেখা গেল যে আপনি এখানকার স্টুডেন্ট, আপনি 1 মাস 2 মাস পরে মার্কেট প্লেসে একটা কাজ পেয়েছেন, কিন্তু এখন আপনি কিছুটা ভুলে গেছেন, বা আপনি কাজটা কমপ্লিট করতে পারতেছেন না, বা আপনি ক্লায়েন্টের সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারতেছেন না, তখন কিন্তু হেক্সিজেন একাডেমি থেকে আপনি একটা সাপোর্ট পাবেন। আপনি কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি পরবর্তী যে আমাদের মেইন যে ফোকাসটা, সেটা হচ্ছে, বারবার বলতেছি কিন্তু আমি একই একটা জিনিস, সেটা হচ্ছে ভিএপিটি রিপোর্ট। এই জিনিসটা অনেক 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 গুরুত্বপূর্ণ, এই কারণে আমি বারবার এটাকে মেনশন করছি, যে যত বড়ই হ্যাকার আপনি হন না কেন, যত বড় পেনটেস্টার আপনি হন না কেন, আপনি যদি ঠিকমতো একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট জেনারেট করতে না পারেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো আমাদের মেইন ফোকাস থাকবে এই রিপোর্টটা কিভাবে একদম স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সাকসেসফুলি আপনি কমপ্লিট করবেন এবং সাবমিট করবেন, এই জিনিসটা দেখানো। এটার জন্য ডেডিকেটেড ক্লাস থাকবে, মেবি 2টা বা 3টা। আচ্ছা, এখন হচ্ছে আমার এন্ড থেকে যতটুকু বলার ছিল আমার বলার শেষ। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন এই কোর্সের মডিউল সম্পর্কে, বা কোনো গাইডলাইন চান আপনারা, সেটা সম্পর্কে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আর কোশ্চেন করার আগে আমি একটা জিনিস আপনাকে এতটুকু ইনফর্ম করতে পারি, বা একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, এই মডিউলটা আপনারা যে প্রাইজে দেখতেছেন, ইন ফিউচারে খুব রিসেন্টলি আমরা হয়তো অফলাইন ব্যাচ শুরু করব, খুব রিসেন্টলি। এখন যখন আমরা অফলাইন ব্যাচ শুরু করব, এই মডিউলটার প্রাইসটা কিন্তু খুব হাই থাকবে। হাই বলতে এটার প্রাইস ধরেন অ্যারাউন্ড 30 হয়ে যাবে। কেন অ্যারাউন্ড 30 হবে? আপনি যদি বলেন যে মার্কেটে তো আরো অনেক প্রতিষ্ঠান আছে, টপ কয়েকটা প্রতিষ্ঠানের নাম আপনারা কল্পনা করেন বা নিজে নিজেই চিন্তা করেন বা গুগলে সার্চ দেন, ওই প্রতিষ্ঠানগুলো তো এত কমে করায়, বা ওই প্রতিষ্ঠানগুলো তো এই মডিউলে এটা এটা শিখায়। আমি আপনাদেরকে বলবো আপনারা মডিউলগুলো একটু ভালোভাবে একটু অ্যানালাইসিস করবেন, যে এই মডিউলে কি কি আছে, অন্য প্রতিষ্ঠানের মডিউলে কি কি আছে। তারপর আপনারা ফেসবুকে বিভিন্ন কমিউনিটিতে ঢুকবেন, ঢোকার পরে চেক করবেন যে অন্য প্রতিষ্ঠান থেকে যারা যারা এই কোর্সটা কমপ্লিট করছে তাদের সাকসেস রেশিও কেমন, তারা আসলে কি স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না, তারা কি আপনি যে মডিউলটা জানলেন এতক্ষণ, এই মডিউলের কোন কোন টপিক, সবগুলো টপিকে কি তারা পড়াচ্ছে নাকি পড়াচ্ছে না। আর এতটুকু গ্যারান্টি আরেকটা জিনিস দিয়ে আপনাদের, যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট বাংলাদেশের 90% এই যারা সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিং এর কোর্স করায়, তারা কিন্তু এই জিনিসটা দেখায় না। বাংলাদেশের 90% তারা হয়তো একটা অটোমেটেড টুল দিয়ে দেখাই দিবে, আর আমি এখানে ইন্ডাস্ট্রি গ্রেডেড টুল দিয়েও দেখাবো এবং ম্যানুয়ালি জেনারেট করেও দেখাবো। আমার এন্ড থেকে আমার কথা বলা শেষ। এখন আপনাদের যাবতীয় যদি কোনো কোশ্চেন থাকে করবেন, না হলে আমাদের নেক্সট যে প্রেজেন্টার আছে সে আপনাদের সাথে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার কথা কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আই এম এস কে আল রাফি। আমার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনস বলি, ব্যাচেলার্স ইন কম্পিউটার সায়েন্স ফ্রম
University of People, California, USA. And বর্তমানে I am the Chief Executive Officer of Hexen Corporation and Head of Academy of Hexen Academy. So এখানে আমি একটু আপনাকে কিছু বিষয় জাস্ট শর্ট লিস্টিং করি প্রিভিয়াস স্যারের কথা থেকে, যে আমাদের এখানে আমি জাস্ট আপনাকে কোশ্চেন করে কিছু, যে স্যার একবার বলেছিলেন যে ডেইলি কত সেকেন্ডের মধ্যে একটা অ্যাটাক হচ্ছে, একটু অ্যান্সার করবেন আমাকে, কত সেকেন্ডের মধ্যে একটা অ্যাটাক হচ্ছে 39 বলতে পারবেন? ভুলে গিয়ে থাকেন বলে দেই, প্রত্যেক 39 সেকেন্ডে, অর্থাৎ প্রত্যেক 39 সেকেন্ডে একটা করে অ্যাটাক পারফর্ম হচ্ছে ডেইলি। অথবা কেন বলছি এটা পারপাস আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। এরপর আরেকটা বললেন যে $10.4 trillion loss due to cyber attack in our this present modern era. The cyber attackers when had attacked on the system or on any website, যখন কোনো ওয়েবসাইট বা সিস্টেমে সাইবার অ্যাটাকাররা অ্যাটাক করে, at that time কি হচ্ছে $10.4 trillion এখন পর্যন্ত সাইবার অ্যাটাকের কারণে 2025-এ লস চলে গেছে, জাস্ট এই 1 বছরের মধ্যে। তাও কিন্তু পুরো বছর শেষ হয়নি, 7 মাস চলছে এখনো, উই হ্যাভ লেফট অ্যারাউন্ড 5 মান্থস, 5 মাস এখন আমাদের বাকি আছে সেখান থেকে। তারপরে জব শর্টেজ, এখানে স্যার উল্লেখ করে 3.5 মিলিয়ন প্লাস জব শর্টেজ এখন আছে। তো জব শর্টেজটা আরেকবার রিমাইন্ড করি কি, যখন কোনো মার্কেট প্লেসে, when in a marketplace the employer or recruiter need employees or performers to perform the task, যখন কোনো মার্কেট প্লেসে কোনো রিক্রুটার, আপনার যারা রিক্রুটার আছে তারা যখন আপনাকে চাইবে যে আমার এই পার্সন দরকার এই পোস্টে, এই যে ল্যাকেজটা, এই ল্যাকেজটাকে বলা হয় জব শর্টেজ। তো মার্কেটে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত 3.5 মিলিয়ন জব শর্টেজ রয়েছে, যার মধ্যে কেবল ইন্ডিয়াতেই রয়েছে 20 লাখ, ইন্ডিয়াতে 20 লাখ রয়েছে। ইভেন সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে রিমোট জব। সাইবার সিকিউরিটি ক্ষেত্রে রিমোট জবের অপরচুনিটি হিউজ থাকে। এখন যেমন কি স্যার বললেন যে বাংলাদেশের ভিতরে অপরচুনিটি কম, এখন এখান থেকে আপনার মানে মাথায় আসতে পারে যে আমি তো বাংলাদেশে থাকি, তাহলে আমি জব পাবো কিভাবে, আমাকে কে জব দিবে, কারণ বাংলাদেশে তো অপরচুনিটি কম। তো এখানে একটা বিগিনিং বা টার্নিং পয়েন্ট আমাদের কাজ করে, সেটা হচ্ছে রিমোট জব। সাইবার সিকিউরিটি যারা প্রফেশনাল আছে, জুনিয়র অ্যানালিস্ট পোস্ট, যে পোস্টের উপর বেস করে আমাদের এই সম্পূর্ণ কোর্সটা রান করছে, এই পুরো বিষয়টা চলছে হচ্ছে রিমোট জবের উপরে। ম্যাক্সিমাম কোম্পানি জুনিয়র পোস্ট করে রিমোট এমপ্লয়ীদেরকে হায়ার করতেছে এবং হাই স্যালারি পে করছে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টার্টিং স্যালারি থাকে $200 to $250 স্টার্টিং স্যালারি পার মান্থ। আপনার জাস্ট এটা পার উইক হিসাব করে কাউন্ট করে তারা দিচ্ছে আপনাকে। এরপর আসছে কি ফেক সার্টিফিকেশন ইন জব সেক্টর। ফেক সার্টিফিকেট, বর্তমানে জব সেক্টরে ফেক সার্টিফিকেট ইউজ, ভরে ভরে সার্টিফিকেট আছে। আমাদের ইউএসএ তে বলেন বা বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আদার যত ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, এই কান্ট্রিগুলো যদি আপনি বলেন তাহলে কি আসছে যে ম্যাক্সিমাম জব মার্কেট প্লেসে এমপ্লয় বা যারা ইন্টারভিউ দিতে আসছে ক্যান্ডিডেট, তারা কি হচ্ছে ফেক সার্টিফিকেট নিয়ে আসতেছে আমাদের কাছে। তো এখানে সার্টিফিকেট এখন বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল যেটা আছে, অর্থাৎ ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, এই আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো বাদে বাইরের কান্ট্রিতে আপনি যে কোনো সার্টিফিকেট দেন ভ্যালু ওখানে দেখেন এখন ফেক সার্টিফিকেট কারণে। কিছু কিছু ক্ষেত্রে আপনি সার্টিফিকেট ভ্যালু পান যে সার্টিফিকেটগুলো ইন্ডাস্ট্রি অথরাইজ করে, বা দেখা যাচ্ছে কোনো কর্পোরেট কোম্পানি আপনাকে অথরাইজ করেছে, আপনার ভ্যালিডেটর আছে। সে ভ্যালিডেটর মানে কি, যে এইদার আমাদের ওয়েবসাইট অথবা বিভিন্ন আউটসোর্সিং ওয়েবসাইট আছে বা ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেখানে এই সার্টিফিকেটগুলো এন্ট্রি করা হয়। এন্ট্রি করার ফলে কি হয় যে আপনি সার্টিফিকেটটা আসলেই ডিজার্ভ করেন কিনা, সার্টিফিকেটটা ফেক বা ফেক কিনা, বা সার্টিফিকেটটা কতটুকু ভ্যালুয়েবল, এটা প্রুফ করে। সো লাকিলি হ্যাক্সেন একাডেমিরও এই ক্ষমতা আছে প্রুফ করার যে আপনি এই ক্ষেত্রে বেশি অগ্রসর বা আপনার এই স্কিলটা আছে। সো আমি একটু অপারেটরকে বলবো নেক্সট স্লাইডে যেতে। আচ্ছা,
তো নেক্সট স্লাইডে যাওয়ার কালীন আমি একটা জিনিস বলি, আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, যে এআই ইফেক্ট ইন সাইবার সিকিউরিটি। হ্যাঁ, আমাদের প্রিভিয়াসলি কিছুদিন আগে বাংলাদেশে একজন ভাইয়া আমাকে ফোন দিয়ে বলছেন যে তোমার তো সাইবার সিকিউরিটি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? ভাইয়া একটা জিপিটি আসছে। কি জিপিটি? কালি জিপিটি। সো কালি জিপিটি, এখন কালি জিপিটি আমি তাকে বললাম যে তুমি এটা কিভাবে ইউজ করছো বা কি পারপাসে ইউজ করতেছো। তো সে আমাকে বলছে ভাই কালি জিপিটি দিয়ে তো ভালনারেবিলিটি স্ক্যান করা যাচ্ছে, ভালনারেবিলিটি ফাইন্ড আউট করা যাচ্ছে, এটা করা যাচ্ছে, ওটা করা যাচ্ছে। বাট দিস ইজ নট আ ফ্যাক্ট। ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে আপনি জিপিটি কিভাবে ইউজ করছেন বা কি কাজে ইউজ করছেন, বা এআই আপনাকে কিভাবে হেল্প করছে এই সেক্টরে। এআই আপনাকে একটা অ্যানালাইসিস রিপোর্ট থেকে কাজ করে, প্রিভিয়াসলি কি কি টাস্ক হয়ে আসছে, কি কি টাস্ক বাকি আছে, বা এইটাকে অ্যানালাইসিস করে এআই আপনার কাজ করছে, বা আদার্স যে সাইবার সিকিউরিটি এআই গুলো আছে। কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ড একটা ফিল্ড যেখানে আপনার কি হচ্ছে যে রেগুলার প্রতিনিয়ত আপনাদের এই স্লাইডটা কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের সিস্টেম আপডেট হচ্ছে, টেকনোলজি আপডেট হয়ে আসছে, একের পর টেকনোলজি আপডেট হচ্ছে। কিন্তু এখানে যত টেকনোলজি আপডেট হচ্ছে তত বেশি কিন্তু আমাদের সিস্টেমটাও আমাদের ভালনারেবিলিটি আসছে। কারণ এআই এর পক্ষে কিন্তু সম্ভব না এই ধরনের সিস্টেম তৈরি করা বা এই সিস্টেম ডিটেক্ট করা যে ফিউচার কি কি অ্যাটাক আসতে পারে। এটা কিন্তু এআই পারবে না। সো এআই এই ক্ষেত্রে কি, এআই কখনোই সাইবার সিকিউরিটি মার্কেট প্লেসটাকে ধ্বংস করতে পারবে না, ইম্পসিবল। এটা ইম্পসিবল সম্পূর্ণভাবে। তো আর এখানে আরেকটা বিষয় কি দেখেন, মানুষ কি করতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনি স্যার বলে আমাদের কোর্সে একটা মডিউল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে কি হচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি হচ্ছে যে আপনি মানুষের হিউম্যান সাইকোলজি নিজে থেকে ক্যাচ করছেন, আপনি একটা সাইকোলজি ক্রিয়েট করছেন, সেটার উপর বেস করে হিউম্যান সাইকোলজিটা কাজ করতেছে, যেটা কিন্তু আদার সোর্সে পসিবল না, ইট ইজ ইম্পসিবল। এবং কিন্তু এই হিউম্যান সাইকোলজি ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করছে, এআই এখানে আপনাকে কোনো রকম হেল্প করতে পারবে না। দেন আসছে কি, ফেসবুকের হ্যাকিং এর ধারণা। তো আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করে এই জিনিসটা, যে ফেসবুক হ্যাক বাংলাদেশে তো অনেকজন বলে। ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে ফেসবুক হ্যাক একবারে ইম্পসিবল, বিকজ বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভারের অ্যাক্সেস করা সম্ভব না, বাংলাদেশ থেকে এটা একেবারে ইম্পসিবল। যারা এখন পর্যন্ত ট্রাই করে, আপনি যদি ফেসবুকের বাগ বাউন্টি প্রোগ্রাম সম্পর্কে জেনে থাকেন যে ফেসবুক বাগ বাউন্টিতে অনেক রিওয়ার্ড দেয়, অনেক হেল্প করে, বা এটা প্রাইজ দিচ্ছে, সার্টিফিকেশন দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, এটা কিন্তু দেখবেন বাংলাদেশ থেকে খুব কম। বাংলাদেশে যারা করছে হয়তো বা বাংলাদেশি বাইরে কোনো কান্ট্রি থেকে সার্ভার ভাড়া করতেছে, বা সেই সার্ভারের প্লেসে যাচ্ছে, গিয়ে বাগটাকে পারফর্ম করতেছে, তারপরে কিন্তু তারা এই বাগটাকে মানে কাজ কি বাগটাকে তারা পারফর্ম করছে বা রিওয়ার্ড নিচ্ছে, বাট বাংলাদেশ থেকে হ্যাক হচ্ছে না। দেন আপনাদের কি আসছে যে বাংলাদেশে হ্যাকটা হয় কি, ফেসবুক দিয়ে হ্যাক করেন বলেন। আমি জাস্ট সিম্পল একটা ঘটনা বলি। প্রিভিয়াসলি আমার কাছে একটা কেস আসছিল যে তার কাছে ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে বলা হয়েছে কি যে আপনি তো অমুক প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি করোনার 4 ডোজ নিয়েছিলেন, 4 ডোজ নেওয়ার পরে আপনার একটা কনফার্মেশন দরকার ছিল এখন, তো আপনি একটু আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে, কোডটা ইমিডিয়েটলি আমাকে বলেন। তাকে এমন ট্রিক করেছে, তাকে হোয়াটসঅ্যাপ মেসেজটা পড়ার সুযোগ দেয়নি। সো এখানে কি আসছে যে তিনি তখন কোনো মেসেজ চেক না করে কোডটা বলে দিয়েছেন, তার ফেসবুক অ্যাকাউন্টটা সে অ্যাক্সেস করেছে কিভাবে, তার অ্যাকাউন্ট নিয়ে ফরগেট পাসওয়ার্ড করে দিয়েছে, ফরগেট পাসওয়ার্ড করে দিয়ে ওই কোডটা দিয়ে অ্যাকাউন্টটা টেক ওভার করে নিয়েছে সে সেখান থেকে। এখানে সে কিন্তু হ্যাক করেনি, সে তাকে একটা ট্রিক খেললো, সাইকোলজিক্যাল একটা গেম খেলো তার সাথে, তাকে এমন কারোরা পেইন দিল যে তাকে এখনই করতে হবে। এটা কিন্তু হ্যাক না, এটা একটা ফিশিং, জাস্ট স্ক্যামিং বলতে পারেন এটাকে, স্ক্যাম করছে তাকে, এটাই। সো এরকম হচ্ছে বাংলাদেশের যেই যাদেরকে আপনার ফেসবুক হ্যাকার বলে থাকেন, তারা হচ্ছে এই হ্যাকার, যারা স্ক্যামার। এটা হ্যাকার না, এটা স্ক্যামার। সো এখন আমি মেন স্লাইডে চলে আসি। সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ PICS-EH। তো আপনারা এতক্ষণ তো সবাই কি স্লাইড দেখেছেন? একটু আমাকে রেসপন্স করেন, সবাই স্লাইড কি সবাই দেখেছেন? স্ক্রিনে স্লাইডটা আপনি দেখাচ্ছিল, সবাই কি আপনার স্লাইডটা দেখছিলেন যে স্ক্রিনে কি কি দেখাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে দেখে থাকেন, দেখবেন স্ক্রিনে একদম নিচের দিকে লেখা আসছে প্রফেশন ইন সাইবার সিকিউরিটি অ্যাট ইথিক্যাল হ্যাকিং। প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই লেখাটা আসছে প্রতি স্লাইডে।
আবার কি আসছে, একদম উপরে ডান কর্নারে একটা ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে। সো এখানে প্রফেশনাল ইন সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিংটা কি, আর এই আইকনটা কি, আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। হ্যাঁ, PICS হচ্ছে প্রফেশনাল ইন সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিং। এটা বাংলাদেশের মধ্যে ফার্স্ট একটা প্রোগ্রাম যেখানে কিনা আমরা আপনাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত ট্রেনিং দিচ্ছি। বাংলাদেশের ভিতরে আর কেউ কোনো প্রফেশনাল লেভেল রেড টিম ফোকাস কোনো ট্রেনিং দিয়ে থাকে না, বিকজ এখানে বেশ কিছু ইস্যু থাকে যে তারা যারা ইনস্ট্রাক্টরকে নিয়ে আসছে তারা হয়তো বা এই ফিল্ডে ওইভাবে পার্টিকুলার সেক্টর নিয়ে কাজ করেনি কখনো, প্লাস দেখা যাচ্ছে যে বাজেট ইস্যু, বা দেখা যাচ্ছে কি যে এই সেক্টরে ওই প্রতিষ্ঠানে এই কাজগুলো করার পারমিশন নাই। তো লাকিলি আমাদের কাছে এই পারমিশনগুলো আছে, আমাদের ইনস্ট্রাক্টর অফ রেড টিম ফোকাস, আমাদের বাজেট ইস্যু নাই, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, যার কারণে কি হচ্ছে আমরা প্রপারলি ভেরিফাই করতে পারছি। সেকেন্ডলি, আপনার যে আইকনটা, সেই আইকনটা কি, আইকনটা কোনো আইকন না, আপনাদের আইকনটা একটা ব্যাজ, এটা একটা ফিজিক্যাল ব্যাজ, কোনো ডিজিটাল ব্যাজ না, ফিজিক্যাল ব্যাজ। যারা এক্সাম দিবেন আমাদের এখানে ফাইনাল এক্সাম ক্লিয়ার করার পরে, ফাইনাল এক্সাম যারা ক্লিয়ার করতে পারবেন তাদেরকে এই ব্যাজটা আমরা প্রোভাইড করে থাকি। ভাই বলতেন ভাই ব্যাজটার কাজ কি, ব্যাজটা নিয়ে আমার বেনিফিট কি? ফার্স্ট অফ অল এই ব্যাজটা আপনার আইডেন্টিটি হোল্ডার। এই ব্যাজটা এটা আইডেন্টিটি করে যে আপনি এই সেক্টরের প্রফেশনাল। এই ব্যাজটা একটা মেয়াদ আছে, 3 বছর মেয়াদ থাকে ব্যাজের। এই ব্যাজের 3 বছর মেয়াদ পার হওয়ার পরে আবার আপনাকে এক্সাম দিয়ে এই ব্যাজটা রিনিউ করতে হয়। প্রত্যেকবার আপনি এক্সাম দিবেন, পুরাতন ব্যাজ জমা দিবেন, নতুন ব্যাজ কালেক্ট করবেন, এটা হচ্ছে সিস্টেম পলিসি। তো এই ব্যাজটা আপনাকে দেখাচ্ছে যে আপনি অলওয়েজ আপ টু ডেট, আপনি অলওয়েজ এই ব্যাজ, আপনি এই সেক্টরের প্রফেশনাল হিসেবে কাজ করার যোগ্যতা রাখেন। এখন PICS যদি আমি পয়েন্ট আকারে বলি, যেটা স্লাইড আপনি দেখতে পাচ্ছেন, হ্যাকসিজেন্স ভেন্ডর সার্টিফিকেট প্রোগ্রাম। এটা আমাদের হ্যাকসিজেনের নিজস্ব ভেন্ডর প্রোগ্রাম, অর্থাৎ এই সার্টিফিকেটটা দিয়ে আপনি যে কোনো জব প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। দেন ভেরিফাইড বাই কর্পোরেট সেক্টরস। আমাদের এই সার্টিফিকেট এবং ব্যাজ এবং সম্পূর্ণ কোর্স মডিউল US, অস্ট্রেলিয়া, বাংলাদেশ 3টা কান্ট্রির কয়েকটা কর্পোরেট সেক্টর দ্বারা ভেরিফাই করা হয়েছে, তাদের কাছে মডিউল পাঠানো হয়েছিল। আমেরিকার CIA অথরাইজ SBCF এর কাছে মডিউল পাঠানো হয়েছিল, তারা আমাদেরকে বলেছে মডিউলটা বর্তমান ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট এবং তারা আমাদেরকে স্টুডেন্টদেরকে হেল্প করবে। বাংলাদেশ থেকে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, ব্রিটেন্ডার আছে, এছাড়াও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যারা আপনাদেরকে এই কোর্স শেষে এক্সাম ক্লিয়ার করার পরে আপনাদেরকে ইন্টার্নশিপের জন্য ইনভাইট করবে। তারাই নিজে থেকে আপনাকে ইনভাইট করবে ইন্টার্নশিপের জন্য, অ্যান্ড দেন আপনাদেরকে তারা ইন্টার্নশিপে অ্যালাউ করবে। ইন্টার্নশিপ যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, আপনারা সেখানে জব পেয়ে যাবেন। নেক্সট, যে কমপ্লিট প্র্যাকটিক্যাল ল্যাব বেসড প্রোগ্রাম। আমাদের এই পুরো সিস্টেমটা হচ্ছে ল্যাব বেসড। আপনাদেরকে পুরো কাজটা করতে হবে এই প্র্যাকটিক্যাল। এখানে 20টা প্লাস আপনার প্রজেক্টে কাজ করতে হবে আপনাদেরকে, যে প্রজেক্টগুলোর জন্য আপনাকে লাইভ কাজ করতে হবে। আমাদের যারা কর্পোরেট পার্টনার্স আছে, আমি জাস্ট চ্যাট বক্সে আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা যদি আমাদের এই ওয়েবসাইটটা হ্যাকসিজেন কর্পোরেশনের যে কর্পোরেট ওয়েবসাইট, এখানে যদি যান এবং অ্যাবাউট আস বা পোর্টফোলিওতে যান, দেখতে পাবেন আমাদের ক্লায়েন্টের একটা লিস্ট আছে। তো এই ক্লায়েন্টরা প্রতিনিয়ত আমাদের কাছে তাদের সফটওয়্যার, তাদের ওয়েবসাইট, তাদের অ্যাপ্লিকেশন আমাদেরকে পাঠাচ্ছে এবং এগুলো টেস্ট করতে হচ্ছে। তো আপনারা এই কোর্সের মধ্যে এই প্রোগ্রামগুলোর উপর কাজ করবেন, কোনো ডেমো প্রজেক্ট না, আপনার রিয়েল প্রজেক্টগুলোর উপরে কাজ করবেন। আপনাদের যেই রিপোর্ট আপনারা লিখবেন, এই রিপোর্টগুলাই আবার কর্পোরেটদের কাছে পাঠানো হবে। তারা ইভেন এই রিপোর্টগুলো কিন্তু আমি বা ইনস্ট্রাক্টর বা থার্ড পার্টি কেউ আপনি দেখছেন, বা আমাদের কেউ পার্সন কিন্তু আপনার রিপোর্টটা ভেরিফাই করছে না। এই রিপোর্টগুলো ভেরিফাই করবে ডিরেক্ট যেই কোম্পানির অ্যাপ্লিকেশন, যেই কোম্পানির ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করলেন, ওই কোম্পানি আপনাকে রেটিংস দিবে যে হ্যাঁ এই রিপোর্টটা এই পার্সনটার জন্য পারফেক্ট। এভাবে কিন্তু আপনারা এই প্রজেক্টগুলোর উপর কাজ করবেন। কোনো ডেমো প্রজেক্ট নিয়ে আপনাকে বলা হচ্ছে না যে আপনি লাইভ প্রজেক্ট কাজ করেন, না, আপনারা ডিরেক্ট কর্পোরেটের প্রজেক্ট নিয়ে কাজ করবেন, কর্পোরেটের সাথে কাজ করবেন। এরপরে কি অলওয়েজ আপ টু ডেট। এখন দেখেন স্যার যেটা বললো যে আপনাকে আমি টুলস শিখালাম, টুলসটা আপনাকে দেখা যাচ্ছে ভবিষ্যতে কাজে লাগছে না। এখন প্রথমত আমাদের কোর্সটা ডায়াগ্রাম করা হয়েছে এইভাবে যে 5 মাসের কোর্স, এই 5 মাস কোর্স করার পরে আপনি আপনার জব বা আপনার ক্যারিয়ার শুরু হবে। অর্থাৎ এখন যদি জয়েন করেন, এখন থেকে 5 মান্থস পরে আপনার ক্যারিয়ার শুরু হবে। এটাকে মাথায় রেখে 5 মাসের ফিউচারটাকে মাথায় নিয়ে এসে কিন্তু সম্পূর্ণ মডিউলটা করা হয়েছে। কি হচ্ছে এখানে যে এই এখন যে টুলসগুলো আছে এগুলো আমাদের ইউজ করবো, নো নিড। 5 মাস পরে আমার কি কি লাগবে সেটা আমার জানতে হবে, সেটার উপর বেস করে আপনারা কাজ করবেন।
দ্যাটস ওয়াই ইউ আর অলওয়েজ আপ টু ডেট। আপনারা ফিউচার প্রেডিক্ট করে কাজ করছেন, আপনার অতীতকে ঘেটে কাজ করছেন না। দ্যাটস ওয়াই ইউ আর অলওয়েজ আপ টু ডেট। দেন ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমাদের এই কোর্সের মধ্যে যারা ফাইনাল এক্সাম ক্লিয়ার করবেন তাদের সিভির দায়িত্ব আমরা নিজেরাই নেব। ফাইনাল এক্সাম ক্লিয়ার করেন, আপনার সিভি আমরা প্রসেস করব। আমাদের অনেক পার্টনার আছে যারা আপনার সিভি প্রসেসে আপনাদের হেল্প করবে, যারা আপনার সিভি গ্রান্ট করবে। এটা হচ্ছে আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেডে আমাদের কাছে আপনাদের সুবিধা। এবার গ্লোবাল অ্যাকসেপ্টেবল, যেহেতু ইউএস, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ বেশ করে কান্ট্রির সাথে আমাদের কানেকশন, সো আমাদের সার্টিফিকেটটা এবং ব্যাচটা গ্লোবালি অ্যাকসেপ্টেবল। আপনার গ্লোবালি যে কোনো জায়গায় এই সার্টিফিকেটটা ইউজ করতে পারবেন এবং ভেরিফাইড। তো অপারেটরকে বলবো নেক্সট স্লাইডে যেতে। এখন পর্যন্ত কি আপনাদের কারো কোনো কথা আছে, কোনো প্রশ্ন বা কিছু জানার আছে ভাই এই জিনিসটা কেমন কি? আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে যে যে কোর্সটা আমরা শুরু করতে চাচ্ছি জুলাইয়ের 20 তারিখ থেকে, এটাতে কোনো স্কলারশিপ আছে কিনা? হ্যাঁ, আমাদের এই কোর্সে স্কলারশিপ আছে। আমি আচ্ছা অপারেটরকে বলবো আপনি স্ক্রিন শেয়ারটা অফ করলে ভালো হয়। আমি একটু আমার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিলে বেশি ভালো বুঝতে পারবেন আপনারা সেটা। আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? স্কলারশিপ একটা পেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ। ওকে, আমাদের এখানে যারা আছে, যে আমাদের এখানে কয়েকটা ক্যাটাগরিতে ওয়েবসাইট দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া হয়। ব্যাচেলার্স, অনার্স, ডিপ্লোমা, মাস্টার্স অথবা পিএইচডি, এটা একটা ক্যাটাগরি। তারপর এসএসসি, এইচএসসি আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইচএসসি বা দাখিল পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য। দেন আছে ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্স। আপনি মাস্টার্স স্টুডেন্ট না, আপনি ব্যাচেলার্স স্টুডেন্ট না, আপনি এসএসসি স্টুডেন্ট, নো ইস্যু, আপনার জন্য সুযোগ আছে। আপনার মাস্টার্স রেজাল্ট হয়নি, আপনার এসএসসি তো আপনার স্কলারশিপ পাচ্ছেন না, আপনার ফ্যামিলিতে আসেন, ফ্যামিলিতে কোনো ইস্যু আছে কিনা? আপনার ফ্যামিলি যদি ফার্মার হন সেক্ষেত্রে 30% ওইভাবে পাবেন। ফ্যামিলি বাবা যদি আপনার বাবা বা ফ্যামিলি যদি ডেইলি লেবার হয়, যে দিনমজুর, সেক্ষেত্রে আপনার 30% ওইভাবে পাবেন। আপনার বাবা বা আপনার পরিবার যিনি চালান তিনি যদি গভর্নমেন্ট অফিসে 3rd ক্লাস বা লোয়ার পোস্টে জব করেন, অর্থাৎ 3rd ক্লাসের নিচে, যেমন পিএম ক্যাটাগরি আছে, ইনকাম কম হয়, এই সেক্টরগুলো যারা আছেন তারা হচ্ছে 25% পাচ্ছেন। যাদের আরেকটা আছে, যারা অরফ্যান, বলতে কষ্ট লাগলেও বলতে হচ্ছে, যাদের বাবা অথবা মা অথবা উভয় নেই, তারা এখানে 40% স্কলারশিপ ক্লেম করতে পারবেন। আমাদের স্কলারশিপ সুবিধাও এভাবে অ্যাড করা হয়েছে। আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টিচারদের জন্য, যাদের বাবার টিচার, তারা 20% ক্লেম করতে পারবেন। এরপরে হচ্ছে আর যেটা আসছে, সেটা আমি একটু ওয়েবসাইটে আসি। এটা হলো, এখন আমাদের টিউশন ফি নিয়ে অনেক প্রশ্ন থাকে, বা টিউশন ফিটা কেমন ভাবে কি হবে, বা টিউশন ফি কমাতে হবে, বা টিউশন ফি তো একবার দেওয়া সম্ভব না। সো এখানে একটু পড়েন, দেখেন অ্যাডমিশন ফি, টিউশন ফি, মোট ফি। টিউশন ফি 2টি ইনস্টলমেন্ট দিতে পারবেন, অর্থাৎ টোটাল ইনস্টলমেন্ট আপনার 3টা পাচ্ছেন। এখানে 3টা ইনস্টলমেন্ট পাচ্ছেন 2.5 মাসের মধ্যে। অ্যাডমিশন ফি হচ্ছে 2,700 টাকা, 2,700 টাকা অনলি। দেন টিউশন ফি আসছে 12,300 টাকা। আপনারা যে স্কলারশিপটা পাচ্ছেন, এই স্কলারশিপটা এই টিউশন ফি এর সাথে অ্যাডজাস্ট করা হবে। যার যেটা টিউশন ফি, সেটা তাদের সাথে স্কলারশিপ যেটা পাচ্ছেন তার টিউশন ফির সাথে অ্যাডজাস্ট করে তার টিউশন ফিটা চলে আসবে। স্কলারশিপ নেওয়ার অপশন কি? আপনাকে আগে এখানে অ্যাডমিশন ফি দিয়ে অ্যাডমিশন নিতে হবে। আগে আপনি অ্যাডমিশন নেবেন, আপনি অ্যাডমিশন ফি পে করে অ্যাডমিশন নেবেন। আপনি আগে আপনার ক্যাটাগরি দেখে নেবেন যে আপনি কোন ক্যাটাগরিতে স্কলারশিপ পাচ্ছেন। ক্যাটাগরি দেখে নেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে এসে আগে অ্যাডমিশন নেন। আপনার সব ডিটেলস এখানে ফিল আপ করেন, পেমেন্ট করেন, পেমেন্ট সব কিছু ফিল আপ করলেন। ফিল আপ করার পরে আপনি যখন অ্যাডমিশন কনফার্ম হবে, আপনার একটা স্টুডেন্ট আইডি দেওয়া হবে। স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে, স্টুডেন্ট আইডি নিয়ে এবার এখানে আপনার যে স্কলারশিপের যে ফর্মটা আছে, এই ফর্মটার উপর কাজ করেন। আপনার নাম লিখে দেন, আপনার স্টুডেন্ট আইডি যেটা দেওয়া হয় সেটা লিখেন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিটেলস কি আছে। এবার হচ্ছে আপনার স্কলারশিপ টাইপ,
আপনি কোন ক্যাটাগরি স্কলারশিপের জন্য আপনি যোগ্য সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করেন, এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্স বা ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্স দিয়ে আপনি এখানে রেজিস্টার করে দিবেন আপনার স্কলারশিপের জন্য। আপনার স্কলারশিপ তারা আমাদের টিম ভেরিফাই, আপনার ডিটেলসগুলো ভেরিফাই করে আপনার স্কলারশিপটা গ্রান্ট করে দেবে। এটা হচ্ছে স্কলারশিপের অপশন। বুঝতে পেরেছেন? সিজন একাডেমির রেফার প্রোগ্রামটা নিয়ে একটু বলবেন। রেফারেল প্রোগ্রাম, আচ্ছা, রেফারেল প্রোগ্রামের জন্য আপনাকে স্টুডেন্ট হতে হবে। আমাদের স্টুডেন্ট হওয়ার পরে আমাদের স্টুডেন্ট থেকে রেফার, যদি আপনার থ্রুতে কেউ এখানে জয়েন করে, আপনার মাধ্যমে যে কোনো স্টুডেন্ট আপনার মাধ্যমে এসছে, যে আপনি রেফার করে নিয়ে আসছেন, আমি যদি আবার আমাদের কোর্সের ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে কুপন অথবা রেফারেন্স, যদি আপনার রেফারেন্সে আসে, আপনার যেটা স্টুডেন্ট আইডি, এই আইডিটা এখানে ফিল আপ করে দিতে বলবো তাকে। আপনার জন্য রেফারেন্স আমাদের তরফ থেকে থাকবে, এটা আপনার জন্য রেফারেন্স। আর এখানে যারা এখন পর্যন্ত মনে করে আসছেন যে ভাই আর কি কি থাকতে পারে, কি কি পেতে পারি আমরা, আমাদের কোর্সে কেন এনরোল করতে হবে, তো প্রথমত ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। আজকে 11 তারিখ, 20 তারিখ, অর্থাৎ আর 9 দিন বাকি আছে। এই 9 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে ক্লাসে জয়েন করতে হবে। 3টা ইনস্টলমেন্ট টাইপ বলে দিলাম, অ্যাডমিশন ফি আর টিউশন ফি পাচ্ছেন 2টা ইনস্টলমেন্টে। এরপরে রেড টিম ফোকাস গ্লোবাল সার্টিফিকেট অ্যান্ড কানেকশন উইথ কর্পোরেট, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ আর কেউ দেয় না আপনাদেরকে, যে কর্পোরেট সেক্টরের সাথে আপনি কানেক্ট করে দেবে, এটা কেউ দেবে না। কারণ এটা করার মতো অ্যাবিলিটি হয়তো বা তাদের নাই, বা তারা কেন করে না সেটা আমার জানা নেই, বাট তারা করে না। একমাত্র আমরাই আপনাকে সুযোগ দিচ্ছি কর্পোরেট সেক্টরের সাথে কানেক্ট হওয়ার। আমার যারা কর্পোরেট পার্টনার আছে তাদের কাছে আপনার ইন্টার্নশিপ করতে যাবেন, তাদের সাথে আপনারা ডিরেক্ট কানেকশন বিল্ড করবেন, তাদেরকে আপনি দেখাবেন আপনার যোগ্যতা। আমাদের দেশে সবচেয়ে যেটা হচ্ছে বেশি, যে আপনার সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, যে আপনার স্কিল আছে, আপনি কোর্স করছেন, আপনি সার্টিফিকেট নিয়েছেন, এখন যেটা ল্যাক ফিল করছেন, আপনি কার কাছে আপনার স্কিল শো করবেন সেটা আপনি পাচ্ছেন না, বা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন সেই মানে অ্যাবিলিটি আপনি পাচ্ছেন না। সেখানেও আমরা আপনাকে হেল্প করছি। প্রথমত আপনি এক্সাম ক্লিয়ার করার পরে সার্টিফিকেট আপনি হাতে পাচ্ছেন, সেই সময় থেকে আপনার ক্যারিয়ারের জন্য আমরা হেল্প করছি আপনাকে, আপনার সিভি প্রসেস আমরা করছি। ইন্টার্নশিপের সময় আপনার আমাদের কাছে করছেন, প্লাস আমাদের কর্পোরেট পার্টনার আছে তাদের কাছে আপনারা যাচ্ছেন, সরাসরি একটা কর্পোরেট কোম্পানির সাথে আপনারা যুক্ত হচ্ছেন। কোর্স শেষ করেই আপনাকে ওয়েট করতে হচ্ছে না, সরাসরি একটা ইন্টার্নশিপ চলে যাচ্ছেন আপনারা। সেখানে কর্পোরেট পার্সনদের সাথে আপনার একটা কানেকশন বিল্ড করছেন, তাদেরকে আপনি এমনভাবে কানেকশন বিল্ড করেন, তারা যদি এখন লোক প্রয়োজন পড়ে, তারা যেন আপনার কথা মনে করে যে হ্যাঁ, দিস পারসন ইজ সুইটেবল ফর মাই কোম্পানি। তো আপনি যদি এটা তাদেরকে কমেন্ট করতে পারেন, অ্যাট দ্যাট টাইম কি হচ্ছে, আপনার কানেক্টিভিটি থ্রুতে আপনি সেখানে জয়েন করতেছেন। দেন জব প্রিপারেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং। ফার্স্ট অফ অল আমাদের পুরো প্রোগ্রামটা হচ্ছে জব ফোকাস, আমরা ফ্রিল্যান্সিং এ বিশ্বাস করি না, আমরা বিশেষ করি জবে। কারণ কেন হয় ফ্রিল্যান্সিং এ বিশ্বাস করেন না ভাই? ফ্রিল্যান্সিং যদি এত ইজি হতো, এত মানুষ বাংলাদেশে এত পরিমাণ বেকার মানুষ থাকতো না। এত যদি ফ্রিল্যান্সিং ইজি হতো, ইজি হচ্ছে জব সেক্টর ক্যাচ করা। তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, জব সেক্টর যদি ক্যাচ করা এত ইজি হয়, তাহলে কেন বাংলাদেশে এখনো বেকার আছে? রাইট, প্রথম কথা, স্যার কিন্তু আপনাকে এটা অ্যান্সার দিয়ে দিয়েছে। জব সেক্টরে আপনাকে স্কিল হতে হবে। আপনার যদি যোগ্যতা না থাকে, আপনার যদি দক্ষতা না থাকে, আপনার তারা কেন জব দিবে? সেম জিনিসটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আপনি একটা কাজ করতে পারেন না, আপনার প্রফেশনালিজম নাই, আপনার কমিউনিকেট করার পারদর্শিতা নাই, আপনাদের ফ্রিল্যান্সিং এ কেউ কাজ দিবে না। তো জবের জন্য যারা প্রিপেয়ার থাকতে পারে, যাদেরকে জব সেক্টর হায়ার করবে, তাদের কাছে ক্লায়েন্ট আসবে, তাদের কাছে ফ্রিল্যান্সিং ও ইজি আছে। আর জব সেক্টরে আপনি কাজ করতে পারবেন না, ফ্রিল্যান্সিং এ আপনার দাম নাই। তো আগে জব সেক্টরকে ফোকাস করেন, জবে আপনি নিজেকে প্রিপেয়ার করেন, দেখেন ফ্রিল্যান্সিং সেক্টর আপনার এমনি গ্রোথ করছে, আপনি এমনি ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। দেন কি, লাইভ ইন্টারভিউ। আমাদের কোর্সের মধ্যে প্রায় 27 থেকে 28টার মতো লাইভ ইন্টারভিউ আপনার ফেস করবেন। প্রত্যেক মডিউলে আপনি জব প্রিপারেশনের ইন্টারভিউ ফেস করতে হবে। সো এখানে কি আসছে, আপনি যে কর্পোরেট সেক্টর জবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভয়টা আপনার থাকবে না। দেন কর্পোরেট ইন্টার্নশিপ, আপনার কোর্স শেষ করছেন, এক্সাম ক্লিয়ার করছেন, ডিরেক্ট কোনো ডিলে না করে কর্পোরেট সেক্টরে ইন্টার্ন করতে চলে যাচ্ছেন। আপনার ঘরে আপনাদের কর্পোরেট সেক্টরের ইন্টার্নশিপ লেটার চলে যাবে।
যে আপনারা ইন্টার করতে আমাদের কোম্পানিতে আসবেন। আমাদের বেশ করে কর্পোরেট সেক্টর পার্টনার আছে, প্রায় 15 থেকে 20টা পার্টনার আমাদের এখন পর্যন্ত আছে, আরো এক্সপ্যান্ড হচ্ছে। সো এই সেক্টরগুলোতে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন অ্যাজ এ ইন্টার্ন, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা অ্যানালিস্ট বলেন বা প্যান্টেস্টার হিসাবে। তো এখানে আপনার ক্যারিয়ারের ফোকাস হচ্ছে। তো এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? সবাই কি পুরোটা বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পেরেছেন একটু হ্যান্ড রাইজ করেন, আমি দেখতে চাই কে কে বুঝতে পেরেছেন, হ্যান্ড রাইজ করেন। ওকে, আর কোশ্চেন হিসেবে বলতে পারেন যে ভাই এই বিষয়টা আপনাদের সুবিধা কেমন, বা একাডেমি বা কোর্স সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা করেন, আমি বলে দিচ্ছি। ওকে, অপারেটরকে একটু রিকোয়েস্ট করবো স্লাইডটা চেঞ্জ করার জন্য। ওকে, এই পর্যায়ে আমাদের একজন স্পেশাল গেস্ট আপনার সাথে আছেন, একে মুমিত হাসান। সো তিনি আপনার সাথে জয়েন করবেন, তিনি আপনাদেরকে বেশ কিছু বিষয় জানাবেন যে বর্তমান মার্কেট প্লেস কেমন বা ইউএসএ মার্কেট প্লেস কি অবস্থায় আছে সেটাও আপনারা বুঝতে পারবেন। সো একে মুমিত হাসানকে আমি ফ্লোরটা হ্যান্ড ওভার করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সেমিনারে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দের ও সম্মানের অনুভব করছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং কোর্সের ইনস্ট্রাক্টর আপনাদেরকে রেড টিম সম্পর্কে অনেকটাই ধারণা দিয়েছেন। তো হ্যাক্সিজেন একাডেমি মূলত একটি রেড টিমিং ক্যারিয়ার প্যাথ নিয়ে আমাদের কোর্সটা শুরু করতে যাচ্ছে, যে কোর্সটা বর্তমান বিশ্বে শুধু প্রফেশনাল গতভাবেই না, বরং কৌশলগতভাবে সাইবার সিকিউরিটির নিরাপত্তা এনশিওর করছে। তো একজন রেড টিমার শুধুমাত্র সাইবার সিকিউরিটি সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে না, বরং তারা প্রতিষ্ঠানের সিকিউরিটি চিন্তা ধারণাকে চ্যালেঞ্জ করে। ইউএস এর যে বড় বড় কোম্পানি আছে লাইক মেটা, গুগল বা মাইক্রোসফট, এদের যে সিকিউরিটি সিস্টেম গুলো আছে এগুলো যারা প্রোটেক্ট করে, লক্ষ লক্ষ রেড টিমার এইটার প্রোটেকশনের সাথে জড়িত। তো তারা শুধুমাত্র যে টোটাল তাদের সিস্টেমটাকে প্রোটেক্ট করতেছে এটাই নয়, বরং তারা ভবিষ্যৎমুখী চিন্তা ভাবনা করতেছে যে এই তাদের যে সিকিউরিটি সিস্টেম আছে আগামী 1 বছর পর বা 2 বছর পর আরো ভয়ঙ্কর কোনো ক্ষতিকর ম্যালওয়্যার দ্বারা অ্যাটাক করা হয় কিনা। তো তাদের টিমাররা অলওয়েজ প্রস্তুত থাকে যে আমরা 1 বছর, 2 বছর বা 5 বছর পরে যদি কোনো অ্যাটাক আসে সেই অ্যাটাক থেকে আমাদের কোম্পানিকে প্রোটেক্ট করব। তো এমন চিন্তাধারা বা এই চ্যালেঞ্জ গুলো গ্রহণ করতে হলে অনেক স্কিল এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়। এই প্রশিক্ষণ বা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আপনি তখনই কমপ্লিট করতে পারবেন যখন আপনার প্র্যাকটিস আওয়ার বেশি থাকবে। আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এই কোর্সটি সম্পূর্ণ করার মাধ্যমে আপনাদের মোটামুটি নির্দিষ্ট 400 থেকে 500 ঘন্টা প্র্যাকটিস আওয়ার কমপ্লিট হবে। যে প্র্যাকটিস আওয়ারটা কমপ্লিট করলে আপনারা যদি ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত এই প্র্যাকটিস আওয়ারটা কমপ্লিট করেন, স্টেপ বাই স্টেপ সকল সিস্টেম সম্পর্কে আপনি চূড়ান্ত ধারণা রাখতে পারেন এবং সেটা ফিজিক্যাল ফিডব্যাক দিতে পারেন। সেক্ষেত্রে
আপনাদেরকে সরাসরি মাইক্রোসফট, গুগল বা মেটা এই সকল কোম্পানি থেকে হায়ার করে নেয় এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি দিয়ে তারা হায়ার করে নেয়। সেই সাথে দেখা যায় যে আপনার যদি এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকে, আপনারা একটা বেস্ট বেটার প্র্যাকটিস আওয়ার কমপ্লিট করছেন, লাইক 1500 বা 2000 ঘন্টার মতো, সেক্ষেত্রে এই সকল কোম্পানি আপনাকে সরাসরি তাদের দেশে ফুল ফ্রিতে নিয়ে যেয়ে এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি দিয়ে আপনাদেরকে ভালো একটা সুযোগ সুবিধা দেয়। তো এই কোর্সটা শুধুমাত্র যে আপনাদের নিজস্ব প্রশিক্ষণ হতে পারে, আপনারা ব্যবসা করতেছেন, আপনাদের ফেসবুক পেজ রানিং করতে হচ্ছে, মার্কেটিং করতে হচ্ছে, আপনার ফেসবুক পেজটা যেন হ্যাক না হয়, সেক্ষেত্রেও আপনার সাইবার সিকিউরিটি কোর্স করে এগুলো স্কিল জেনে থাকা ভালো। কিন্তু আপনি যদি এটা আপনার প্রফেশন হিসাবে গড়ে তুলতে চান, আপনি যদি আপনার প্রফেশন এবং আপনার ক্যারিয়ারটা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা একজন রেড টিমার হিসাবে পরিচালনা করতে চান, সেক্ষেত্রে এই কোর্সটা শুরু থেকে শেষ করা পর্যন্ত আপনি যদি প্রপার ডেডিকেশন এবং একটা মাইন্ডসেট নিয়ে জয়েন করেন, আপনি একজন এক্সপার্ট রেড টিমার হতে পারবেন। শেষ কথা, রেড টিমিং শুধু একটি ক্যারিয়ার নয়, এটি একটি দায়িত্ব। এটি এমন একটি পথ যেখানে নৈতিকতা, কৌশল ও সাহস একসাথে কাজ করে একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নিরাপদ থাকুন এবং জানার আগ্রহে বেঁচে থাকুন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা আমাদের এই লং টাইম সেমিনারে জয়েন হয়ে এতক্ষণ এঙ্গেজ থাকার জন্য। আশা করি আপনারা ভালো কিছু ইনসাইট পেয়েছেন, অনেক কিছু জানতে পেরেছেন যেগুলো হয়তো বা আগে কখনো চিন্তা করেননি বা কোথাও পাননি। তো সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের হ্যাক্সিজেন একাডেমির পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন, প্রত্যেকটা কন্টেন্ট যেন আপনারা দেখতে পান। এবং আমাদের যে কোর্স সম্পর্কে যেটা আমরা এতক্ষণ আমাদের ইনস্ট্রাক্টর বললেন, সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আগামী নেক্সট 5 to 6 ইয়ার্স কি সিচুয়েশন আসতে পারে। এআই এর এই ইভলভিং সিচুয়েশনে উইদাউট বিং স্কিল্ড হওয়া ছাড়া আপনি যে কেরিয়ারেই যান না কেন টিকে থাকা ইজ ভেরি ডিফিকাল্ট। সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রফেশনাল হ্যাকিং এই স্কিলটা যদি আপনি গেইন করতে পারেন, খুব হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি নিয়ে ভালো একটা কেরিয়ার আপনি ডেভেলপ করতে পারবেন। তো এই বলে শেষ করছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আবারও হয়তো বা দেখা হবে অন্য কোনো সেমিনারে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।